হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভোর 6টা। সুমি তখনও ঘুমে। ঠিক তখনই সুমির আম্মু এসে ডাকতে লাগলেন, সুমি, এই সুমি, যাও তো আম্মু, ডিস্টার্ব করো না, ঘুমাতে দাও। এখনো অনেক কাজ বাকি রয়েছে। বাড়িতে উৎসব উৎসব ভাব চলছে, আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস। কেন হঠাৎ এত আয়োজন? তুই কোন দুনিয়া থাকিস, জানিস না কি হয়েছে? না তো, কই, আমি তো কিছুই জানি না। হেয়ালি না করে বলো তো কি হয়েছে। আজকে তো আশরাফ আসছে লন্ডন থেকে। হোয়াট? আজকে বিকালের দিকে এয়ারপোর্টে সবাই যাবে তাকে রিসিভ করতে। তুই যাবি নাকি? আশরাফ নামটা শুনে বুকটা ধক করে উঠল। না আম্মু, আমি যাব না। আচ্ছা, গিয়ে ফ্রেশ হয়ে আয়, তারপর নাস্তা করবি। ওকে আম্মু, তুমি যাও, আমি আসছি। আয়। সুমি ওয়াশরুমে চলে গেল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তারপর বারান্দায় গিয়ে দাঁড়ালো। গল্পের নায়িকা সুমি চৌধুরী এবার এসএসসি দিয়ে কলেজে নতুন অ্যাডমিট হয়েছে। বাবা মা থেকে শুরু করে পরিবারের সবার চোখের মনি সে। দুধে আলতায় গায়ের রং সুমি, দেখতে অনেক অনেক কিউট। হাসলে গালে টুল পড়ে। দীঘল কালো লম্বা চুল কোমর ছড়িয়ে গেছে, খুব সুন্দরী সে। আশরাফ চৌধুরী হলো সুমির চাচাতো ভাই। সুমির বাবা চাচা সহ তারা 4 ভাই আর 2 বোন। বোনেরা তাদের শ্বশুর বাড়ি, আর সুমির বাবা চাচারা সবাই একসাথে থাকেন। জয়েন্ট ফ্যামিলি তাদের। সুমির বড় চাচা জনাব তুহিন চৌধুরীর ছেলে আশরাফ আর মেয়ে নীলা। সুমির আপু জনাব আলতাফ চৌধুরী মেজ, আর ওনার ছেলে তুষার আর ছোট মেয়ে সুমি। সুমি এর সেজ চাচা জনাব আফনাফ চৌধুরীর 2 মেয়ে রিয়া আর ঈশিতা। আর সুমির ছোট চাচা জনাব আহমদ চৌধুরীর 2 মেয়ে মিলি ও জিনিয়া। বারান্দায় দাঁড়িয়ে সুমি চিন্তা করতে লাগলো আশরাফের কথা। আশরাফের সাথে সব থেকে ভালো সম্পর্ক ছিল সুমির। একজন ছাড়া আর একজনের চলতো না। বয়সে সুমির থেকে বড় হলেও আশরাফকে ঝুমুর ছাড়া আর কারোর সাথে এত ফ্রি ছিল না। খুবই ভালোবাসতো পরস্পরকে। কিন্তু হঠাৎ একদিন কথায় কথায় ঝগড়া লেগে খুব বড় একটি বিবাদ লাগে তাদের মাঝে। রাগের চোটে সুমি আশরাফের সব থেকে ফেভারিট একটি শোপিস ভেঙে ফেলে। আর আশরাফ ও রাগের মাথায় সুমিকে 4-5টা থাপ্পড় দিয়ে ফেলে। সেই থেকে তাদের সম্পর্কে খুব বড় ফাটল ধরে, যা আর জোড়া লাগেনি। এর 1 মাস পর আশরাফ লন্ডনে স্টাডির জন্য চলে যায়। আর 5 বছর পর আজকে দেশে আসছে। এই 5 বছরে কেউ কারোর সাথে কথাও বলেনি, চেহারাতেও দেখা দূর। কি থেকে কি হয়ে গেল এসব ভাবছে সুমি। তখনই তার আম্মু ডেকে উঠলেন জোরে, সুমি, এই সুমি। আসছি। তখনই সিঁড়ি দিয়ে নামতে নামতে সে দেখে বাড়িটা খুব বেশি সুন্দর লাগছে, একদম সাজানো গোছানো। ড্রয়িং স্পেসে গিয়ে দাঁড়ালো সুমি। ঘুরে ঘিরে দেখতে লাগলো সে। তারপর রান্নাঘরে গিয়ে দেখলো ওর আম্মু আর চাচিরা মিলে রান্না করছেন। এ মনে হচ্ছে এলাহি আয়োজন। কিরে পাখি, ঘুম ভাঙলো অবশেষে? আশরাফের আম্মু আদর করে সুমিকে পাখি বলে ডাকেন। হ্যাঁ বার আম্মু, তা এত রান্না কাকে খাওয়াবে? জানিস তো আজকে এত বছর পর আমার ছেলেটা আসছে, তাই ওর পছন্দের খাবারগুলো রান্না করছি। ও আচ্ছা, আমার খিদে পেয়েছে, নাস্তা কই আম্মু? টেবিলের ওপর রাখা আছে, খেয়ে নে। ওকে আম্মু। সুমি নাস্তা খাওয়ার পর রিয়ার রুমে গেল। দেখলো সেখানে আড্ডা হচ্ছে এয়ারপোর্টে কে কি পরে যাবে তা নিয়ে। সুমিকে তাদের মাঝখানে বসলো। কি করছো তোমরা? জানিস না আজকে আমার ক্র্যাশ আসছে লন্ডন থেকে? হ্যাঁ, তো কি হয়েছে? আরে গাধা, আমরা যে তাকে রিসিভ করতে যাব, একটু সেজেগুজে যাব না বল? তোমরা আসলে অনেক লুচ্চা। We know that very well. আচ্ছা সুমি, বলো তো আমি কোন ড্রেসে মানাবে? হ্যাঁ, আমাদেরও চুজ করে দে না, তোর চয়েস জাস্ট অসম। ওকে, দিচ্ছি। তারপর তাদেরকে ড্রেস চুজ করে দিয়ে নিজের ঘরে এলো সুমি। ফোন হাতে নিয়ে বারান্দায় চলে গেল সে। গিয়ে দোলনায় বসে গ্যালারিতে ঢুকে আশরাফের সাথে তোলা ছোটবেলার পিকগুলো দেখতে লাগলো। অজান্তেই 2 ফোঁটা অশ্রু চোখ থেকে গড়িয়ে পড়ল। আশরাফের প্রতি ভালোবাসা সুমির বিন্দুমাত্র কমেনি, বরং বেড়েছে। সুমি ভাবছে, সে তো আর আমাকে ভালোবাসে না, আর বাসবেও না।
তাহলে আমি কার অপেক্ষায় আছি? উফ, ডিসগাস্টিং লাগছে, ভালো লাগে না। দুপুর গড়িয়ে বিকেল হলো। সুমির আম্মু, আশরাফের আম্মু, সুমির চাচিরা আর সুমি বাদে বাকি সবাই অনেক আগেই এয়ারপোর্টে চলে গেছে। সুমি সেই সুযোগে গোসল করতে চলে গেল। গোসল করার পর হালকা আকাশি কালারের একটা জর্জেট সালোয়ার কামিজ পরল সে। কালারটা আশরাফের খুব পছন্দের। ভেজা লম্বা ছিঁড়ে রাখা চুলে অসাধারণ লাগছে সুমিকে। চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, কোনো অংশে কম লাগছে না তাকে। আজকে সুমির স্বাস্থ্যে খুবই ভালো লাগছে। সে জানে না এর কারণ কি। তারপর সে নিচে চলে গেল। তার বড় আম্মু তাকে দেখে হাঁ হয়ে গেছেন। আমার পাখিকে তো আজ বড্ড সুন্দর লাগছে। কি যে বলো না তুমি। আমার পাখির উপর কারোর নজর যেন না লাগে। থ্যাংক ইউ বড় আম্মু। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। জাতু পাখি, দেখ কে এসেছে। যাচ্ছি বড় আম্মু। সুমি দরজা খুলতে চলে গেল। আরেকবার কলিং বেল বেজে উঠল। উফ, খুলছি তো। খুলে দেখে নীলা, রিয়া, জিনিয়া দাঁড়িয়ে আছে। তারা ভেতরে ঢুকে গেল। তারপর বাইরে তাকাতে দেখে বাকিরাও গাড়ি থেকে একে একে নামছে। সবশেষে একটা ইয়াং ছেলে নামলো গাড়ি থেকে। একদম ড্রাশিং বয় যাকে বলে, ক্রাশ খাওয়ার মতো লুক, এত স্টাইলিস্ট যা বলার বাইরে। সুমি দরজার একপাশে এক মনে দাঁড়িয়ে ছেলেটিকে লক্ষ্য করছে। হ্যাঁ, ছেলেটি আর কেউ নয়, আশরাফ চৌধুরী। গাড়ি থেকে নামতেই চোখগুলো বাড়ির সদর দরজার দিকে এবং ওখানেই চোখটা আটকে গেল। নিজের অজান্তেই সানগ্লাসটি নামিয়ে ফেললাম। এই চোখটা দেখে চিনে ফেললাম যে ওই আশরাফ। অনেকটা চেঞ্জ হয়ে গেছে সে। হালকা চাপ দাড়ি, স্টাইলিশ হেয়ার কাট, ফর্সা মুখ, গোলাপি ঠোঁট, সাদা শার্টের ওপর কালো কোট, জিম করা ফিট বডি, হাতে ব্র্যান্ডেড ওয়াচ। তার এই লুকে মেয়েরা ফিদা হয়ে যাবে। আমি অপলোকভাবে তাকিয়ে আছি তার দিকে। এ দেখার যেন শেষ নেই। ভালোবাসার মানুষটিকে হঠাৎ এইভাবে দেখতে পাবো ভাবতে পারিনি। ও মাগো, এই মেয়ে এত সুন্দর, পুরো সাক্ষাৎ পরি যেন। হায়, মেয়ে তো মার যাওয়া। বুকে হাত দিয়ে মনে মনে ভাবছি। আমি ভিতরে চলে গেলাম। সিঁড়ি বেয়ে উপরে উঠে রেলিং ধরে নিচে তাকিয়ে দেখছি সব কিছু। ভেতরে ঢুকতেই আম্মু এসে আমাকে জড়িয়ে ধরলেন, আমিও জড়িয়ে ধরলাম। বাবা, তোর আসতে কোনো সমস্যা হয়নি তো? না আম্মু, কোনো অসুবিধা হয়নি। এখন বলো, তুমি কেমন আছো? তোকে দেখে একদম ভালো হয়ে গেছি বাবা। তুই কেমন আছিস? দেখতেই তো পারছো, একদম ভালো আছি। মেজো আম্মু, সেজো আম্মু, ছোট আম্মু, তোমরা কেমন আছো? হ্যাঁ বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুই বসে রেস্ট নে বাবা, অনেক জার্নি করে এত দূর পর্যন্ত এসেছিস। হ্যাঁ বসছি। সোফায় বসতে বসতে চারিদিকে তাকালাম। অনেক সুন্দর করে সবকিছু সাজানো হয়েছে। মনে মনে মেয়েটাকে খুঁজলাম, খুঁজ চলে গেল দূর। কেন যেন মেয়েটাকে খুব চেনা চেনা মনে হলো। তারপর সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিল, গল্প গুজব করলো। আশরাফ লন্ডন থেকে আসার সময় সবার জন্য কিছু না কিছু গিফট নিয়ে এসেছে। সবাইকে তাদের গিফট দিল। সবাই তো সেই লেভেলের খুশি। সবাই গিফট পেলেও পেল না শুধু সুমি, সেটা কেউ খেয়াল করলো না। এমনকি আশরাফেরও মনে নেই সেই কথা। আসলে সে ইচ্ছে করেই আনেনি। তারপর সবাই মিলে ডিনার করে যে যার রুমে চলে গেল। অনেকদিন পরে আশরাফ তার রুমে ঢুকে দেখলো যেমন রেখে গিয়েছিল তেমনি আছে, চেঞ্জ হয়নি। আর তার পাশের রুমটা হলো সুমির, যা সে জানে না। আজকে সুমি নিজেকে ভীষণ একা একা মনে হচ্ছে, কিছু ভালো লাগছে না তার। তাই সে বারান্দায় গিটার হাতে নিয়ে গিয়ে দোলনায় বসলো। এই গিটারই তার মন খারাপের সময় সঙ্গী হয়, কারণ এই গিটারটা আশরাফের ছিল। আশরাফ যখন গান গাইতো তখন সুমি তার পাশে বসে মুগ্ধ হয়ে গান শুনতো। তাই এই গিটারটা আশরাফ তাকে দিয়ে দেয় আর বলে, আমি যখন তোর থেকে দূরে থাকবো তখন এই গিটারটা দেখে আমার কথা মনে করিস। এই গিটারে আশরাফের নাম খোদাই করা ছিল। তখন আশরাফ সুমির নামও এই গিটারে খোদাই করে দেয়। এই গিটার হাতে নিলেই সুমির কত শত স্মৃতি মনে পড়ে যায়। সুমির কণ্ঠ বরাবরই অনেক সুন্দর। সে অনেক ভালো গান করতে পারে, এমনকি নাচও পারে। দোলনায় বসে গিটার হাতে সুমি গান ধরলো। तेरे हाथों की तरफ मेरे हाथों का सफर, रोजाना रोजाना तेरी आंखों से कहीं कुछ तो मेरी नजर, रोजाना 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 मैं सोचूं यही, कहाँ आजकल मैं हूँ लापता, दिल
तुझे देख लूं तो हंसने लगे मेरे दर्द भी क्यों खामखा हवाओं की तरह मुझे छू के तू गुजर रोजाना रोजाना तेरे हाथों की तरफ मेरे हाथों का सफर रोजाना रोजाना इन आँखों से ये पता कितना मैं देखूं तुझे हाँ, इन आँखों से ये पता कितना मैं देखूं तुझे रह जाते हैं कुछ कमी जितना भी देखूं तुझे रोजाना मैं सोचूं यही कि जी लूंगी मैं बेसास भी ऐसे ही तू मुझे मिलता रहे अगर रोजाना रोजाना तेरे हाथों की तरफ मेरे हाथों का सफर रोजाना रोजाना হঠাৎ মেয়েলি কণ্ঠে একটা গান শুনতে পেলাম। বারান্দায় গিয়ে দেখি পাশের বারান্দায় একটা মেয়ে দোলনায় বসে গিটার হাতে গান গাচ্ছে। ভয়েসটা শুনে মুগ্ধ হয়ে গেলাম। হালকা ড্রিম লাইটের আলোয় মেয়েটাকে একটু দেখা যাচ্ছে, বাতাসে খোলা চুলগুলো উঠছে আবছা আলোয়। দেখেও বুঝতে পারলাম এই সেই মেয়েটা। এই রূপে মেয়েটাকে দেখে আবারও ক্রাশ খেলাম। উফ, এত অপূর্ব এই মেয়েটা মনে মনে। সুমি এক মনে গান গেয়ে যাচ্ছে। কেউ যে ওকে লক্ষ্য করছে সে সম্পর্কে ওর কোনো ধারণাই নেই। এর মধ্যে গান শুনে নীলা বারান্দায় গিয়ে সুমির পাশে বসে জিজ্ঞেস করলো, কি রে, এত রাতে হঠাৎ গান গাওয়ার শখ উঠলো কেন? এত রাত কোথায়, মাত্র 11টা বাজে। আর গান গাওয়া কি নিষেধ নাকি? না, নিষেধ কেন হবে, এমনি বললাম আর কি। ও, তা তুই এত রাতে না ঘুমিয়ে আমার রুমে কেন, কিছু বলবি? আসলে তোর গান শুনতে পেয়ে চলে এলাম। আজকের এই ওয়েদারে তোর গান শুনে মনটা ফ্রেশ হয়ে গেছে, তাই আর কি শুনতে এলাম। ও, বুঝেছি। গান শুনি। আচ্ছা, গান গাইলে আমাকে কি দিবি বল আগে, তারপর গাইবো। তুই যা চাস তাই দিব। ওকে, নে এবার স্টার্ট কর। ওকে বাবা, করছি। তারপর সুমি গান গাচ্ছে আর নীলা শুনছে। আর ওদিকে আশরাফ তার বারান্দায় বসে লুকিয়ে লুকিয়ে সুমির গান শুনছে। তার মনের মধ্যে একটা ভালো লাগা সৃষ্টি হচ্ছে। এটা একটা অন্যরকম ফিলিংস। গান শেষে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ল। শুয়ে শুয়ে সুমি আশরাফের কথা ভাবছে আর আশরাফ সুমির কথা। আশ্চর্য, মেয়ের নামও এখন পর্যন্ত জানতে পারলাম না। ধুর, কাল নীলাকে জিজ্ঞেস করে জেনে নেব মনে মনে। এদিকে আচ্ছা, আশরাফ ভাইয়ের কি আমার কথা মনে আছে নাকি সে আমাকে ঘৃণা করে? করতেই পারে, সে তো আমাকে দেখতেই পারে না। ভাবতে ভাবতে কখন যে সুমি ঘুমিয়ে গেছে টেরই পায়নি। ভোর 5টার দিকে ঘুম ভাঙলো সুমির। ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে জানলার দিকে তাকালো। পাখিদের কিচিরমিচির চারপাশে মুখরিত হয়ে উঠেছে। আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা। তাড়াতাড়ি উঠে পড়লো সুমি, না হলে নামাজ কাজা হয়ে যাবে। তাড়াতাড়ি বাথরুমে গিয়ে গোসলটা সেরে উজু করে নিল সে। তারপর নামাজ পড়ে বারান্দায় গিয়ে চুল ঝাড়তে লাগলো। ওদিকে আশরাফও সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। হঠাৎ পাশে বারান্দার দিকে চোখ গেল আশরাফের। দেখলো যে সেই মেয়েটা চুল ঝাড়ছে। তাকে দেখে আশরাফের ঘোর লেগে গেল। কেমন টানা টানা হরিণী চোখ, যা প্রতি মুহূর্তে ঘায়েল করে দেয়। ঘন কালো লম্বা ভেজা চুল কোমর ছড়িয়ে গেছে। ঠোঁটের কোণে লেগে থাকা মুচকি হাসি আশরাফের বুকে তীরের মতো এসে বিঁধছে। সাদা কালের লং ড্রেসে তাকে পরীর মতো লাগছে। মেয়েটার চোখ ধাঁধানো সুন্দর, পুরো একটা অস্প্রিন পরি যেন। চোখ ফেরানো দেয়। আচ্ছা, আমি যেটা ভাবছি সেটা নয় তো? ওই কি তাহলে সুমি? দেখতে একটু সুমির মতো হল লাগলেও বাট আই ক্যান নট বিলিভ দ্যাট যে ওই সুমি। কারণ সুমি এত স্টাইল ছিল না, হাবলের মতো দেখতে ছিল। তাহলে আসার পর তো একবার সুমিকে দেখলাম না কোথায়ও। উফ, মাথা হ্যাং হয়ে গেছে চিন্তা করতে করতে। পাশে তাকিয়ে দেখি মেয়েটা নেই। কোথায় গেল? উফ শেট।
এদিকে সুমি নিচে গিয়ে দেখলো তুষার নাস্তা করছে, আর ওর বড় আম্মু ভাবি নীলা আম্মু রান্নাঘরে ব্যস্ত। সুমি গিয়ে ডাইনিং টেবিলে তার ভাইয়ের মুখোমুখি বসলো। হে, হোয়াটসঅ্যাপ সুমি? এই তো ভাইয়া, তোমার কি খবর? ভালোই। তা আজ এত সকাল উঠলি যে? যেরকম ভাবে বলছো মনে হচ্ছে আজকে লাইফের ফার্স্ট টাইম আমি সকালে ঘুম থেকে উঠেছি। শাকচুন্নি যে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে তা আজ জানলাম। ভাইয়া, দিস ইজ নট ফেয়ার। তুমি আবার আমাকে শাকচুনি রাখছো। তুমি ঠিকই বলেছো ভাইয়া, ও আসলেই একটা শাকচুনি। ওরে আমার তার ছিঁড়া বলদ রে, তুই তো আস্ত একটা নাইজেরিয়ান পেতনি। হোয়াট? এত আজব গালি তোর মাথায় আসে কি করে রে? তোর মতো চাইনিজ মেন্টালকে দেখলে না এসব আজবাতে কথা তো বের হবেই। ও শোন জাম্বুরা, তোকে আমরা পাবনায় পাঠাতে চাই। তুই আসলেই একটা পাগল, তোর সাথে থাকলে আমিও পাগল হয়ে যাব। ওই খবরদার, অস্ট্রেলিয়ার বলদ কোথাকার, আরেকবার আমাকে জাম্বুরা বলে ডাকলে না তোর কপালে শনি আছে। কি? আমি অস্ট্রেলিয়ার বলদ? হ্যাঁ, 100 বার তুই অস্ট্রেলিয়ার বলদ। তোকে তো আমি কি করবি তুই? হ্যাঁ, এই তোরা কি শুরু করলি পাগলের দল? দেখো না মেজম্মু কেমন ঝগড়া করছে আমার সাথে। হয়েছে, এবার বাদ দে তো, আর আলতু ফালতু না বকে নাস্তা কর। ওকে, তোকে আমি পরে দেখে নেব, নীলের বাচ্চা। হুম, কোচও দেখবি। তারপর সুমি নাস্তা শেষ করে বাইরে যাওয়ার পথে ঝুমা মানে তুষারের মেয়ে 3 বছর দৌড়ে এসে সুমির পাশে দাঁড়ালো। তারপর বলল, মাম্মা, তুমি কোথায় যাচ্ছ? ওরে আমার কলিজাটা, আমি বাইরে হাঁটতে যাচ্ছি। তুমি এত সকালে ঘুম থেকে কেন উঠলে? আমার ঘুম ভেঙে গেছে তাই। মাম্মাম, আমিও তোমার সাথে হাঁটতে যাব, প্লিজ। ও মাই ডিয়ার সুইরি, চলো তাহলে। সুমি ঝুমাকে কোলে নিয়ে বাইরে চলে গেল। এদিকে আশা বারান্দায় দাঁড়িয়ে ভাবছে। হঠাৎ নিচে চোখ যাওয়ায় দেখলো সুমি ঝুমাকে নিয়ে বাইরে খেলছে, আর পিচ্চিটা হাসতে হাসতে কুটি কুটি হয়ে যাচ্ছে। ওর সাথে সুমিও হাসছে, আর আশরাফ অবাক হয়ে সুমির হাসি দেখছে। ওর হাসি দেখে আশরাফও আনমনে হাসছে। হঠাৎ নীলা পেছন থেকে বলে ওঠে, এত মনোযোগ দিয়ে কি দেখো ভাইয়া? আরে তুই? হ্যাঁ, তোমার কফি দিতে এলাম। ও হ্যাঁ, দে। থ্যাংক ইউ বুনু। ওয়েলকাম মাই সুইট ব্রাদার। তা কি দেখো নিচে তাকিয়ে? ওদের দুষ্টুমি দেখি। ও, ওই শাকচুনিকে দেখছো তাহলে? শাকচুনিটা আবার কে রে? ওই পিচিটার সাথে একটা বৌদিকে দেখতে পাচ্ছ না? ওকেই বলছি। ও, ভালো কথা। মেয়েটার নাম কি রে? ওমা, সে কি? হোয়াট আর ইউ সেইং ব্রো? তুমি ওর নাম জানো না? এতে অবাক হয় কি স্ট্রেঞ্জি, আমি জানবো কি করে ওর নাম কি? সিরিয়াসলি ব্রো, তুমি এতটা চেঞ্জ হয়ে গেলে লন্ডনে গিয়ে যে ওর নামটাও ভুলে গেলে? তুই কি বলবি? ওকে ওকে বলছি। ও হলো আপনার জানি জিগার প্লাস চাচাতো বোন সুমি। নামটা শুনে একটা বিষম খেলাম। হোয়াট? ইয়া ব্রো, আশা করনি বলছি। আচ্ছা সিরিয়াসলি তুমি ওকে চিনতে পারোনি? তোর কি মনে হয় আমি তোকে মিথ্যা বলছি? না, একদমই নয়। আসলে আমারই মাঝে মাঝে ট্রাস্ট হয় না যে ওই সুমি, কারণ আগের সুমি আর এখনের সুমির মধ্যে অনেক তফাৎ রয়েছে। ও এখন সারা কলেজের ক্রাশ, এমনকি আমাদের খালাতেও ফুপাতো মামাতো ভাইরাও ওর পিছনে পড়ে আছে। বাট আশ্চর্যের বিষয়, ও আজ পর্যন্ত কোনো ছেলেকে পাত্তাই দেয়নি। কথা বলো তো দূর। কাউকে পাত্তা দিলে তো ওকে মেরেই ফেলবো। কি বলছি নিজেও জানি না। কি বললে? কই কিছু না তো। ও, তাই বলো। ওকে, আমি যাই, তুমি নিচে এসে নাস্তা করে নিও, আম্মু বলেছে। ওকে, তুই যা, আমি আসছি। ওকে ব্রো। আশরাফ নিচের দিকে তাকিয়ে দেখলো তারা এখনো খেলছে। ওই তাহলে আমার সুমি, কত বড় হয়ে গেছে ও। দূর, কী সব ভাবছি আমি। ও আমার হতে যাবে কেন? কোন দুঃখে? আমি তো ওকে ঘৃণা করি, ও আমাকে ঘৃণা করে। তাহলে কিসের টানে ওর কথা আমার বারবার মনে হয়? এমনকি লন্ডনে গিয়েও শান্তি পেলাম না। বারবার সুমির চেহারাটা আমার চোখের সামনে ভেসে ওঠে। এসব কেন হচ্ছে? হোয়াই ড্যাম ইট, মনে মনে। ওদিকে সুমি কি মনে হতেই ওপরে তাকিয়ে দেখে যে আশরাফ ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি ব্যাপার, ওই লুচুটা আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছে? সুমি ওপরে তাকাতেই আশরাফ ঘোর ভেঙে গেল। তারপর সে নিচে চলে গেল নাস্তা করতে। আস্তে আস্তে বাড়ির সবাই ঘুম থেকে উঠল। সবাই একসাথে নাস্তা করে আড্ডা দিতে বসলো ড্রয়িং রুমে। সুমি ঝুমাকে কোলে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করতেই দেখতে পেল
সবাই হাসি ঠাট্টায় ব্যস্ত ডাইনিং রুমে। আর রিয়া, জিনিয়া, ঈশিতা ও মিলি তারা আশরাফের গা ঘেঁষে বসে আহ্লাদিভাবে গল্প করছে। এই দৃশ্য দেখে সুমির মন খারাপ হয়ে গেল। সে ঝুমাকে কোল থেকে নামিয়ে দিয়ে নিজের ঘরে চলে যেতে নিলেই ঈশিতা তাকে ডাক দেয়। এই যে মহারানী, কালকে থেকে আপনার দেখা নেই, কোথায় ছিলেন আপনি? আমাকে বলছো? না, তোর আত্মাকে বলছি গর্ধব। এই সুমি, এখানে এসে বসো না, আমাদের সাথে বসে গল্প করো। আমার সুমি আম্মু, আমরা সবাই মিলে গল্প করছি। আর তুমি কই কালকে থেকে? আসলে আব্বু, আমার কালকে খুব মাথা ব্যথা করছিল তো, তাই আর কি নিচে আসিনি। ও, তা তুমি বোধহয় তোমার আশরাফ ভাইয়ার সাথে কথা বলোনি। যাও, তার সাথে কথা বলো। না মানে, হ্যাঁ হ্যাঁ আব্বু, বলছি। রিয়ানের দিকে তাকিয়ে বললাম, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? বাহ, তুই থেকে তুমি, এতটা চেঞ্জ। হ্যাঁ, ভালো আছি। সুমির দৃষ্টিকোণ। আর কিছু বললাম না। আব্বু সেখান থেকে উঠে গেলেন। তখন দেখলাম জিনিয়া আপু আশরাফ ভাইকে পিছন থেকে জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলে উঠলেন যে, ভাইয়া চলো না, আমরা কোথাও বেড়াতে যাই। ঠিক আছে, আমরা কালকে পার্কে যাব। বিকালের দিকে তোরা রেডি থাকিস। থ্যাংক ইউ ভাইয়া। এইটা দেখে আর সহ্য হলো না, তাড়াতাড়ি দৌড়ে রুমে চলে গেলাম। ওয়েলকাম বুনু। যা বাবা, এর আবার কি হলো? এভাবে দৌড়ে চলে গেল কেন? এদিকে সুমি রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে নিচে বসে পড়ল। চোখ থেকে অঝরে পানি ঝরছে। কেন আমি ওর সাথে আর কাউকে দেখতে পারি না? আমি এত জেলাস ফিল কেন করি? এতে আমার এত কষ্ট কেন হয়? ওদিকে এই সামান্যতে তুই হাঁপিয়ে গেলি সুমি। ইস, সো স্যাড। 5 বছর আগে তুই আমার সাথে যে বিহেভটা করেছিস তার শোধ এখন আমি নেব। এর শাস্তি তো তোকে পেতেই হবে। পিকচার হবে বাকি হয় মেরি জান। এটুকুতেই যদি জেলাস ফিল করিস তাহলে পরের দৃশ্যগুলো দেখে না জানি কি করবি। দেখবি আর চলবি, লুচির মতো ফুলবি। পরের দিন বিকালের দিকে সব কাজিনরা রেডি হচ্ছে বেড়াতে যাবে। আর সুমি নিজের রুমে বসে বেস্টি নিশার সাথে চ্যাটে ব্যস্ত। এদিকে কিরে, সবাই রেডি হচ্ছিস তো, নাকি আরো টাইম লাগবে? আমার হয়ে গেছে। একে একে বাকিরাও রেডি হয়ে নিচে এসে দাঁড়ালো। ওই আর রেডি ভাইয়া, এবার চলো। হোয়াট, একজন তো মিসিং মনে হচ্ছে। আর কে মিসিং হবে? আমরা তো এখানেই। ইউ আর রাইট ভাইয়া, সুমি আসেনি এখানে, ওই মিসিং আছে। ও কি যাবে না? অনলি 5 মিনিটস দাও, আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। তাড়াতাড়ি যা। নীলা দৌড়ে সুমির রুমে চলে গেল। গিয়ে দেখলো সুমি কানে ইয়ারফোন লাগিয়ে ফোন টিপছে। সুমি, এই সুমি, আরে এই সুমি। উফ, ডিস্টার্ব, কি হয়েছে? বয়রে নাকি শুনতে পাস না? এত সময় ধরে ডাকছি। দেখতে পাচ্ছিস না গান শুনছি? তাহলে তোর কথা কিভাবে শুনবো আজব? আচ্ছা কি হয়েছে বল। অনলি 5 মিনিটস টাইম দিলাম, রেডি হয়ে নে, সবাই অপেক্ষা করছে নিচে। কেন রে, কোথায় যাব? আমরা আজকে ভাইয়াকে নিয়ে বেড়াতে যাচ্ছি, সো প্লিজ তাড়াতাড়ি রেডি হয়ে নে, যা। আমি যাব না রে, তোমরা যাও, আমার ভালো লাগছে না। তুই যদি না যাস কসম আমিও যাব না। মহা মুশকিল। আচ্ছা ওকে ওকে, বলতে হবে না, আমি রেডি হচ্ছি। লক্ষ্মী বোন আমার, তাড়াতাড়ি কর। নীলা যাওয়ার পর সুমিও রেডি হতে লাগলো। স্কিন টাইট কিন্তু লং আর বেশি ঘেরের একটা কালো বোরখা পরে নিল, সাথে ইরানি স্টাইলে কালো হিজাব, চোখে হালকা স্মোকি আইশ্যাডো, আইলাইনার আর ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, হাতে একটা কালো পার্স। 5 মিনিটও লাগেনি রেডি হতে। আয়নায় নিজেকে একটু দেখে নিল। এদিকে আর কতক্ষণ লাগবে রেডি হতে? ওই তো এসে গেছে। উপরে তাকাতেই আমার হার্ট রেট মিস হতে লাগলো। এই মেয়েটা মনে হয় আমাকে পাগল করে ছেড়ে দিবে। ওর চোখগুলো দেখে আমি ওর মায়ায় জড়িয়ে যাচ্ছি। ফর্সা দেহে কালো বোরকা আর কালো হিজাবে ওর সৌন্দর্য যেন 1000 গুণ বেড়ে গেছে। মনে হচ্ছে সুইট আর পিচ্ছি একটা ইরানি বেবি ডল আমার সামনে এসে দাঁড়ালো। আমি জীবনে কোনো মেয়েকে দেখে ক্রাশ খাইনি, কিন্তু একে দেখে তো আমি ফিদা হয়ে গেছি। না, আমাকে স্ট্রং হতে হবে। তোমার রূপ দেখে আর আমি দুর্বল হচ্ছি না। জাস্ট ওয়াচ অ্যান্ড সি। তোকে দেখে তো আমি নিজেই ক্রাশ খেয়ে ফেললাম রে সুমি। মিটু, হয়েছে, আর পাম মারতে হবে না। এই তোরা যাসনি কে এখনো? এই তো এখনই বের হব আম্মু। ওকে বাবা, তাড়াতাড়ি বাসায় আসিস। ওকে আম্মু, তুমি চিন্তা করো না। এই চলো তোমরা। সুমির দৃষ্টিকোণ। 2টো কারে করে যাব আমরা। প্রথম কার ড্রাইভ করবে আশরাফ,
আর দ্বিতীয়টা ড্রাইভ করবে আঙ্কেল। আমি কিছু না ভেবে প্রথম কারে উঠতে নিলে আশরাফ আমাকে থামিয়ে বলে, এখানে মিলি বসবে, তুই দ্বিতীয় কারে যা। অপমানিত বোধ করলাম খুব, চোখে পানি টলমল করে উঠল। নিজেকে সামলে নিয়ে দ্বিতীয় কারে গিয়ে বসলাম। প্রথম কারে আশরাফ, মিলি, রিয়া, ঈশিতা বসলো। দ্বিতীয় কারে সুমি, জিনিয়া আর নীলা বসলো। গাড়ি চলতে শুরু করলো। প্রায় আধা ঘন্টা পর ওরা একটা পার্কে এসে পড়লো। পার্কিং লটে গাড়ি পার্ক করে পার্কে ঢোকার জন্য টিকিট কেনা হলো। আস্তে আস্তে সবাই পার্কের ভেতর ঢুকে পড়লো। সবাই যে যার মতো এনজয় করছে। ওরা বিভিন্ন স্টাইলে পোজ দিয়ে সেলফি তুলছে। সাথে আশরাফও ওদের সাথে ব্যস্ত। আর সুমি ওদের থেকে একটু দূরত্ব রেখে দাঁড়িয়ে আছে। শুধুমাত্র নীলার কথায় সুমি এসেছে, নইলে আসার কোনো ইচ্ছা ছিল না। নীলা এসে সুমির সাথে কয়েকটা সেলফি তুলল। বাকিরা নিজেদের নিয়ে বিজি। আর রিয়া ও জিনিয়া আশরাফের সাথে একটু বেশি ঘেঁষাঘেঁষি ও আহ্লাদি হওয়ার চেষ্টা করছে। আশরাফও তাদের সাথে হাসাহাসি করছে। সুমির এসব দেখতে ভালো লাগছে না, তাই সে আরেক দিকে আনমনে হাঁটতে লাগলো। আশেপাশের অনেক ছেলেরা সুমির দিকে তাকিয়ে আছে, এটা আশরাফ লক্ষ্য করছে। ইস, সব ছেলেরা ওর দিকে তাকিয়ে আছে। কেন যে এত সুইটনেস ওর মাঝে আল্লাহ দিয়েছেন। আচ্ছা, ওর দিকে কে তাকালো না তাকালো তাতে আমার কি? আজব, আমার তো জ্বলছে কেন না। আর যাই হোক না কেন, কোনো ছেলের সাথে ওকে আমি কথা বলতে দেব না। মনে মনে আশরাফ সুমির কাছে গেল। শিমু। হঠাৎ কেউ আমার নাম ধরে ডাকলো। ফিরে তাকিয়ে দেখি আশরাফ। কিছু বলবে? তুই এখানে কি করিস একা একা? আসলে আমার ওদিকটায় ভালো লাগছিল না, তাই এখানে এসে হাঁটছি। হো, ওকে। বাট একটা কথা, অচেনা কারোর সাথে, আই মিন কোনো ছেলের সাথে যেন কথা বলতে না দেখি। মাইন্ডেড? তুমি হয়তো জানো না যে আমি কোনো ছেলের সাথে কথা বলি না, কিন্তু হঠাৎ এই কথা কেন? গল্পের নায়িকার নাম চেঞ্জ করা হয়েছে, সুমি থেকে ঝুমুর চৌধুরী। আমি এসব দেখতে পাই না, তাই আগেই সতর্ক করছি। ও, ওকে। তারপর তারা সবাই মিলে অনেক এনজয় করলো। অনেকগুলো রাইডে চড়েছে তারা, শুধু ঝুমুর বাদে। ঝুমুর এমনিতেই অনেক শান্তশিষ্ট মেয়ে। রিয়ান গাড়ি দুটোকে ড্রাইভারকে বাসায় চলে যেতে বলল, কারণ রিয়ানের ইচ্ছে যাওয়ার সময় রিক্সা দিয়ে যাবে তাই। তারপর সন্ধ্যার দিকে একটা রেস্টুরেন্টে উঠে তারা খাওয়া দাওয়া সেরে নিল। অনেক আড্ডা মস্তি ফুর্তি হলো। অবশেষে এখন বাসায় যাওয়ার পালা। 4টে রিক্সা খোঁজা হলো। এখন রিক্সায় উঠতে নিলেই রিয়া বলল ও রিয়ানের সাথে এক রিক্সায় বসবে। তারপর মিলি আর জিনিয়া একসাথে, আর ঈশিতা নীলাকে রাজি করালো ওর সাথে যেতে। এদিকে ঝুমুর একা। সব তো হলো, বাট ঝুমুর একা রিক্সায় কিভাবে যাবে? প্রবলেম হবে না, আমি একাই যেতে পারবো। আরে শিওর? ইয়া, শিওর। ওকে, তাহলে যাওয়া যাক। রিক্সা চলতে লাগলো। আশরাফের রিক্সাগুলো আগে আগে যেতে লাগলো। প্রায় 15 মিনিট পর আশরাফুল এরা বাসায় পৌঁছে গেল। একে একে মিলি, জিনিয়া, রিয়া, নীলা ও ঈশিতা ওরা রিক্সা থেকে নেমে বাসার সদর দরজার ওখানে দাঁড়িয়ে বেল বাজাতে লাগলো। আর আশরাফ রিক্সা ভাড়া মিটিয়ে ওদের পাশে চলে আসলো। আশরাফ ওদের জিজ্ঞেস করলো, গাইস, কেমন কাটলো আজকে? ও ফাইয়া, আজকের দিনটা অনেক স্পেশাল ছিল, খুব ভালো লেগেছে। তোমার সাথে বেড়াতে যাওয়ার মজাই আলাদা ভাইয়া। নাইস ডে ব্রো, থ্যাঙ্কস ফর এভরিথিং। এমন সময় ওদের ছোট আম্মু এসে দরজা খুলে দিলেন। কিরে, তোদের ঘোরাফেরা কেমন হলো? অনেক ভালো আম্মু। সবাই ভেতরে ঢুকলো। আশরাফ ক্লান্ত হয়ে সোফায় হেলান দিয়ে বসে পড়লো। হঠাৎ নীলার কথায় আশরাফের টনক নড়ল। ভাইয়া, আমরা তো অনেকক্ষণ হলো বাসায় আসলাম, কিন্তু ঝুমুর তো এখন এলো না। ঠিকই তো, ঝুমুর তো আমাদের পেছনের রিক্সায় ছিল, এতক্ষণে তো এসে যাওয়ার কথা। আমারই ভুল হয়েছে, কেন যে ওকে একা একা রিক্সায় করে আসতে বললাম। চিন্তা কি আছে, এসে যাবে ও। তবুও আমার মনে তো অশান্তির ঝড় শুরু হয়ে গেছে, না জানি কি করছে একা একা। আরো কিছুক্ষণ অপেক্ষা করে বেরিয়ে গেল আশরাফ ঝুমুরকে খুঁজতে। আর এদিকে ঝুমুর যে রিক্সায় উঠেছে সেই রিক্সা এক বৃদ্ধ চালাচ্ছিলেন, তাই খুবই আস্তে আস্তে রিক্সাটা চলছিল। অর্ধেক রাস্তা কোনো রকম আসলেও পরে রিক্সার লোহার চেনটা খসে পড়ে যায়। তখন বৃদ্ধ বললেন রিক্সা নষ্ট হয়ে গেছে, আর যাবে না। তাই বাধ্য হয়ে ঝুমুরকে নেমে যেতে হলো। রিক্সা ভাড়া মিটিয়ে ঝুমুর চারদিকে তাকিয়ে দেখলো কোনো রিক্সা পাওয়া যায় কিনা, কিন্তু এই অসময়ে রাস্তা ফাঁকা থাকে, তাই সে কোনো রিক্সা না পেয়ে আস্তে আস্তে হাঁটা ধরল। জীবনে কোনোদিন দিনের বেলায় সে একা চলাফেরা করে না, হয় আব্বু আম্মু না হয় ভাইয়া অথবা ফ্রেন্ড সার্কেলদের সাথে চলাফেরা করে, তবুও একা নয়। কিন্তু আজ সে এত রাতে এই নিরিবিলি রাস্তায় হেঁটে যাচ্ছে, তা আবার একা। এটা ভাবতে তার অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে। রাস্তা চেনা থাকলেও অজানা আতঙ্কে বারবার শিউরে উঠছে ঝুমুর।
ভয়ে পা অসর হয়ে আসছে, তবুও আস্তে আস্তে হাঁটছে আর আকাশ পাতাল ভাবছে। আসলে আমি জানি আশরাফ ভাই আমাকে ইচ্ছে করে একা রিকশায় তুলে দিয়েছেন, যাতে একা আসতে আমি ভয় পাই আর কষ্ট পাই। হ্যাঁ, তুমি সফল হয়েছ। আমি ভয়ও পেয়েছি, কষ্টও পেয়েছি। মনে মনে ভাবছি আর হাঁটছি, চোখ থেকে পানিও পড়ছে। আর মনে হাঁটছি, হঠাৎ কে যেন দৌড়ে আমার সামনে এসে পড়ল। আমি থমকে দাঁড়ালাম। এখানে ওখানে খুঁজতে খুঁজতে কখন যে গলির শেষ মাথায় চলে গেছি বুঝতেই পারিনি। হঠাৎ কেউ আমার সামনে আসায় আমি দাঁড়িয়ে পড়লাম। আশরাফ ও ঝুমুর একদম একে অপরের সামনাসামনি দাঁড়িয়ে আছে। দুজনেই খুব অবাক হয়েছে। হঠাৎ করে আশরাফ ঝুমুরকে একটানে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে শক্ত করে, আর ঝুমুর তো একদম ফ্রিজ হয়ে গেছে এহেন কাণ্ডে। ঝুমুরকে দেখে আশরাফের যেন দেহে প্রাণ ফিরে এলো। সরি, এভাবে একা তোকে আসতে দেওয়া আমার উচিত হয়নি। জড়িয়ে ধরে ওকে ছেড়ে দিলাম, রাগ করিস না প্লিজ, সরি বললাম তো। ওর দিকে এক পলক তাকিয়ে পাশ কেটে হাঁটতে নিলে হঠাৎ আমার হাত ধরে আমার সাথে হাঁটতে লাগলো। বাহ বাহ, মহানায়িকা অভিমান। রাতের আলো আধারের খেলায় ঝুমুরকে অনেক অনেক সুন্দর লাগছে। চোখ ফেরাতে পারছি না। লক্ষ্য করলাম ওর চোখে বেয়ে অঝরে পানি পড়ছে। ও নিঃসন্দেহে কান্না করছে। এই, কান্না করছিস কেন? কেউ কি কিছু বলেছে তোকে? বল না প্লিজ। আসলে আসলে একা একা চলাফেরা করার অভ্যেস নেই তো। এর মধ্যে মধ্যরাতের বেলা, তা আবার একা জনশূন্য রাস্তায় হাঁটতে বের হচ্ছিল। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ওহ, সো সরি ফর দ্যাট, প্লিজ ডোন্ট ক্যারি। হুম। আর কোনো কথা হয়নি তাদের মাঝে। তারপর তারা বাসায় পৌঁছে গেল। বাসায় ঢোকার সাথে সাথে নীলা ঝুমুরকে জড়িয়ে ধরলো। জানিস কত টেনশনে ছিলাম? এত দেরি হলো কেন তোর? আসলে অর্ধেক রাস্তায় এসে রিক্সা নষ্ট হয়ে গিয়েছিল, তাই আর কি। ও ঠিক আছে, যাই গিয়ে ফ্রেশ হয়ে নে। ওকে। ঝুমুর ওপরে চলে গেল ফ্রেশ হতে, আর বাকি সবাই ফ্রেশ হয়ে লিভিং রুমে বসে আড্ডায় মেতে উঠেছে। আশরাফ, মিলি, ঈশিতা, জিনিয়া, রিয়া, নীলা, তুষার, ফাহাদ, ফাহিম, ঈশা, ঈশান, নীলাস, তুহিন, রিয়াদ, আবির, সজীব, যারা সবাই উপস্থিত। আশরাফকে সবাই খুব ভালোবাসে, তাই ওর আসার খবর শোনা মাত্র সবাই ছুটে এসেছে। ওরা পার্ক থেকে আসার পরেই একে একে সবাই হাজির। এতদিন পর দেখা, তাই জম্পেস আড্ডা মস্তি হচ্ছে। এদিকে ঝুমুর ফ্রেশ হয়ে কাপড় পাল্টে নিল। একটা ব্ল্যাক ট্রাউজার সাথে ব্ল্যাক টি শার্ট পরলো, হাতে ব্ল্যাক ওয়াচ আর গলায় একটা ব্ল্যাক স্কার্ফ পরে নিল। চুল ছেড়ে দিয়ে মাথায় রাউন্ড বেল্ট পরে নিল। সামনের কাটা চুলগুলো কপালের সাথে বাড়ি খাচ্ছে। আয়নায় নিজেকে দেখে নিল একবার। এক কথায় অপূর্ব লাগছে ওকে দেখতে। ঝুমুর আজকের ঘটে যাওয়া মুহূর্তটার কথা ভাবতে লাগলো। আশরাফ আজকে ওকে এমনভাবে জড়িয়ে ধরেছিল যে মনে হচ্ছিল ছেড়ে দিলেই ও হারিয়ে যাবে। জড়িয়ে ধরার কথা ভাবতে ঝুমুরের গাল দুটি পাকা টমেটোর মতো লাল হয়ে গেল লজ্জায়। সব কিছুতেই ঝুমুরের লজ্জাটা বরাবরই একটু বেশি, আর খুবই ইমোশনাল একটি মেয়ে সে। কেউ যদি তাকে হার্ট করে কোনো কথা বলে, তাহলে সে তাকে পাল্টা কোনো কিছুই বলে না, উল্টে কেঁদে কেঁদে বুক ভাসাবে। আর একটু ভীতু ও নিরীহ টাইপের মেয়ে সে। তার চঞ্চলতা শুধুমাত্র নীলা আর ওর ফ্রেন্ড সার্কেলদের সামনে প্রকাশ করে, আর কারোর সামনে নয়। আর হ্যাঁ, আশরাফ জানে ওর স্বভাব সম্পর্কে। যাই হোক, ঝুমুর নিচে চলে গেল। দুপুরের হালকা মিষ্টি রিনিঝিনি শব্দ শুনে অপর পাশে তাকাতে দেখি ঝুমুর এসে দাঁড়িয়ে আছে নীলার পাশে। ওয়াও, ওকে তো সেই লাগছে দেখতে। টাস্কি খেলাম ঝুমুরকে দেখে। এইখানে সে বস ঝুমুর। সরে ঝুমুরকে জায়গা করে দিয়ে ঝুমুরের একসাথে সবাইকে দেখে কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। নিজেকে কেমন যেন আড়ষ্ট মনে হচ্ছে। তবুও আড়ষ্ট ভাব কেটে সবার সাথে কোনো মতে মিশলো, কথা বলো। নিজেকে নিজেই মনে মনে গালি দিচ্ছে এরকম লজ্জা পাওয়ায়। ছি, এই কেমন স্বভাব আমার? এত লজ্জা কই থেকে আসে? ডিসকাস্টিং। কাম ডাউন ঝুমুর, কাম ডাউন। এত লজ্জার ভাব পেলে ভবিষ্যতে চলবে কি করে? দেখ, সবাই কত সুন্দরভাবে আড্ডা দিচ্ছে। চোখ বন্ধ করে বিড়বিড় করছে ঝুমুর। কথা বলতে বলতে ঝুমুরের দিকে চোখ গেল। ওর চোখ বন্ধ করে কি যেন বিড়বিড় করছে। ওর এই সব দেখে আমি হেসে ফেললাম। আমি বুঝতে পারছি ও কেন এইসব করছে। হঠাৎ ঈশান পাশ থেকে ধাক্কা মারলো আশরাফকে। কানে কানে বলল, এ তো মুচকি হাসি কাকে দেখে আসছিস ব্রো? কুছ কুছ হতা है। আরে সাহি হায়। বাহ বাহ, তা কার জন্য আপনার মনে রোগ লেগেছে? হৃদয়ে লেগেছে দুলা? সময় হলে ঠিকই জানতে পারবি, আগে আগে এত নাচিস না। এই, তোরা কিসের এত ফুসুর ফাসুর করছিস? আমাদেরকেও বল, আমরাও শুনি। কিছু না, ওই তো মানে। দূর কিছু না, বাদে তো। হঠাৎ ফাহিমের দিকে চোখ গেল।
দেখি ও ঝুমুর দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। শুধু ফাহিম না, ফাহাদ, ইহাদ আর আবির কেমন করে যেন তাকিয়ে আছে। ওদের এ চাউনি অন্য কিছু বলে দিচ্ছে। ইচ্ছে তো করছে ঠাটিয়ে চড় মেরে গাল ফাটিয়ে দিতে, তবুও নিজেকে কন্ট্রোল করলাম। এখন কাউকে কিছু বলা যাবে না, চুপচাপ থাকাটাই বেটার। আচমকা লারা আশরাফকে প্রশ্ন করলো, আচ্ছা আশরাফ, তুমি কি সিঙ্গেল? হঠাৎ এই প্রশ্ন কেন? আসলে তুমি এত কিউট একটা ছেলে, যে কোনো মেয়ে ক্রাশ খাবে তোমাকে দেখে, তাই কৌতূহল হলো আর কি। লন্ডনে অনেক জিএ হতে চেয়েছিল, বাট আমি রাজি হইনি। প্রেম টেম থেকে বিশ্বাস উঠে গেছে, তাই আমি আজও সিঙ্গেল। কেন ব্রো, স্যাকা খেয়েছিস নাকি? একা খাইনি, বাট একজনকে খুব ভালো লাগে। তা কে সে ভাগ্যবতী যাকে তোর মনে ধরলো? নাম বললে চাকরি থাকবে না। ঝুমুরের দিকে তাকিয়ে ডেভিল ইসমাইলে বিষণ্ণ দৃষ্টিতে আশরাফের দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিলাম। যাকে আমি এত করে চাইতাম, আল্লাহ তোমার কাছে আমি তাকে এত করে চাইতাম, সে আজ অন্য কাউকে ভালোবাসে। যাই হোক, সে যদি আমার ভাগ্যে থেকে থাকে তাহলে সে আমারই হবে, এ নিয়ে আমি আর ভাববো না। হঠাৎ আশরাফের মা এসে বললেন সবাইকে খেতে যেতে। এই সবাই এখন খেতে যাও, খাবার রেডি। সবাই হুড়মুড় করে ড্রয়িং রুম থেকে বের হয়ে ডাইনিং রুমে চলে গেল। আর ঝুমুরও তাড়াহুড়ো করে উঠতে গিয়ে টেবিলের কোণার সাথে ধাক্কা খেয়ে একদম পরিমিত পর আশরাফের ওপর। বেচারা আশরাফ সবেমাত্র বসা থেকে দাঁড়াতে যাচ্ছিল, এর মধ্যে ঝুমুর এসে পড়ায় আবার জায়গায় বসে পড়ল। ঝুমুর এমনভাবে আশরাফের ওপর এসে পড়েছে যে ঝুমুরের ঠোঁট গিয়ে আশরাফের ঠোঁটের সাথে লাগলো, আর ঝুমুর আশরাফের টি শার্ট আঁকড়ে ধরলো। এমন ঘটনায় ঝুমুর একদম হতভম্ব, আর আশরাফ অবাক হয়ে ঝুমুরের দিকে তাকিয়ে আছে। ঝুমুর তো ভয়ে চোখ বন্ধ করে বসে আছে। আশরাফের তো মনের মধ্যে উতাল পাতাল হাওয়া বইতে লাগলো। সে আর নিজেকে কন্ট্রোল না করে ঝুমুরকে টাইট হাক করে ঠোঁটে চুমু দিতে লাগলো। ঝুমুরের হাত আশরাফের বুকের সাথে লেগে আছে, সে নিজেকে ছাড়াতে পারছে না কোনো মতে। নীলা ঝুমুরের আশরাফের প্রতি ফিলিংসটা জানতো, তাই সেসব দেখে লিভিং রুমের দরজাটা বাইরে থেকে লাগিয়ে চলে গেল। ওদিকে খাবারের টেবিলে নীলা গিয়ে বলল যে, আমু, ভাইয়ের খাবার তুমি তুলে রেখে দাও, সে এখন খাবে না বলেছে, আর ঝুমুর ওর রুমে গিয়েছে, একটু পর খাবে বলেছে। ও আচ্ছা ঠিক আছে, তুই বস। এদিকে ঝুমুরের অবস্থা খারাপ, আশরাফ ওকে এখনো ছাড়েনি। আশরাফ তো এক ঘোরের মাঝে রয়েছে, আর ঝুমুর তো নিজেকে ছাড়াতে ব্যর্থ হয়ে গেছে। সে বুঝে গেছে আশরাফ যদি নিজে থেকে না ছাড়ে তাহলে সে ছাড়া পাবে না। পাক্কা 10 মিনিট পর আশরাফ ঝুমুরকে ছেড়ে দিল। ঝুমুর এক ঝটকা দিয়ে দাঁড়িয়ে গেল। এটা এটা কি হলো? ও মা, তুই জানিস না? এটা তো সিম্পলি এক লিপ কিস ছিল। এটা তোমার কাছে সিম্পল মনে হচ্ছে? লন্ডনে থাকতে কত শত লিপ কিস করেছি, তার কোনো হিসেব নেই। আর এটা তো আমার কাছে কিছুই না, ডাহা মিথ্যা কথা। এটা আমার লাইফে ফার্স্ট লিপ কিস। হোয়াট? নাউজুবিল্লাহ, কি শুনছি আমি? হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে? আমি নিজেও অবাক আমার কথা শুনে। ছি! মুখ মুছতে লাগলাম, চোখে পানি টলমল করছে, যে কোনো সময় বর্ষণ শুরু হতে পারে। এমন সময় নীলা এসে পড়ল। আপনাদের রোম্যান্স শেষ হলেই এবার যেতে পারেন, নইলে যে কেউ চলে আসতে পারে। তবে রে পাকা মেয়ে, দাঁড়া আমি আসতেছি। এই কথা শুনে নীলা এক দৌড়ে পবার পার। বিদেশ থেকে এতটা অধপতন হয়েছে তোমার, আমি ভাবতেই পারছি না। আর কিছু না বলে এক দৌড়ে লিভিং রুম থেকে বেরিয়ে এলাম, নইলে আমার দম বন্ধ হয়ে আসবে। ঝুমুর চলে যাওয়ায় আশরাফ সুর করে গেয়ে উঠল, তু মেরা হে সনম, তু মেরা হামদম। অতঃপর খাওয়া দাওয়ার পালা শেষ করে সবাই যার যার রুমে চলে গেল। আর ঝুমুর নিজের রুমে গিয়ে বিছানায় আছড়ে পড়ে কাঁদতে লাগলো। শব্দহীন কান্না যাকে বলে। কাঁদতে কাঁদতে সেখানে এসে ঘুমিয়ে গেল। এরকম ভাবে দিনের পর দিন কাটতে লাগলো ঝুমুরের। রিয়ানের অপমান আর অবহেলায় কথায় কথায় ঝুমুরকে ইনসাল্ট করা এক প্রকার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে আশরাফের। আর ঝুমুর সবকিছু মুখ বুজে সহ্য করে। কিছুদিন পর আশরাফের জন্মদিন। আশরাফ নিজে সেটা ভুলে বসে আছে। নীলা, রিয়া, ঈশিতা, মিলি, জিনিয়া ওরা ঝুমুরের সঙ্গে এসেছে আশরাফের জন্মদিনের সারপ্রাইজ প্ল্যান কিভাবে করবে তা নিয়ে আলোচনা করতে। কারণ ঝুমুর সারপ্রাইজ প্ল্যানের ব্যাপারে অনেক বিশেষজ্ঞ। ঝুমুর ওদের খুব সুন্দর করে বলে দিল কি কি করতে হবে। নেতৃত্বটা ঝুমুরই নিল এবং বলল, তোমাদের যা যা করতে বললাম তোমরা শুধু তা করলেই হবে, বাকিটা আমার উপর ছেড়ে দাও। আর যে জিনিসগুলোর কথা বললাম তার লিস্ট আমি লিখে দেব, তা তোমরা আনার ব্যবস্থা করো। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? দেখ বোন আমার,
কঠিন শর্ত কিন্তু ভুলেও দিবি না, নইলে মাথা ফাটিয়ে ফেলবো তোর। এটা মোটেও কঠিন শর্ত নয় নীলা, সহজ। না বললে বুঝবো কেমনে শর্তটা কি এবং কেমন? বল না তাড়াতাড়ি। বলছি, এই সারপ্রাইজ প্ল্যানটা তো আমি করছি, তাই না? তাই তোমরা কিন্তু আশরাফ ভাইকে মনের ভুলেও আমার কথা বলবে না যে আমি এসব করেছি। শর্ত কিন্তু এটাই। কত সহজ না? ও আল্লাহ, এই ব্যাপার? আমি তো মনে করেছি না, কি বলি? কিন্তু আমরা মিথ্যা কথা কেন বলতে যাব? আর তোর কথা বললে কি এমন হবে? এটা হবে না ভাইয়া, জানতে চাইলে আমি কিন্তু বলে দিব তোর কথা। নীলা কি বাচ্চি? তোকে আমি পরে বলবো সব, প্লিজ একটু বোঝার চেষ্টা কর। তোমরা সবাই তো এই প্ল্যানে জয়েন করেছো, তাহলে যে কোনো একজন ক্রেডিটটা নিয়ে নাও না প্লিজ। আমাকে ক্রেডিট নিতে জোর করো না। গল্পের নায়কের নাম চেঞ্জ আশরাফ থেকে রিয়ান করা হয়েছে, আর রিয়ানের বাবার নাম করা হয়েছে আশরাফ। নাম চেঞ্জ করার জন্য সরি। কিন্তু কোনো কিন্তু নয়, এটাই ফাইনাল। বাট কে ক্রেডিট নেবে? রিয়া আপু। আমি? হ্যাঁ তুমি। তুমি আমাদের মধ্যে বড়, তাই তুমি এটা বলে গ্রহণযোগ্য হবে। আর রিয়ান ভাইও খুশি হবেন তুমি এসব করেছো শুনলে। থ্যাংক ইউ বোন আমার। ওয়েলকাম। এখন তোমরা তোমাদের কাজ শুরু করে দাও, আর আমি যা বললাম তা মনে রেখো কিন্তু। ওকে। আর নীলা ব্যাপারটা ঠিক মানতে পারছে না, তবুও ঝুমুরের কথা রাখতে নীলা রাজি হলো। এদিকে বার্থডে ডেট চলে এসেছে, আর রিয়ানের অগোচরে ওরা সবাই অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে। বার্থডের আগের রাতে যে যার মতো খাওয়া দাওয়া সেরে সবাই যার যার রুমে চলে গেল। এদিকে ঝুমুরের ইচ্ছে সে ঠিক রাত 12টায় রিয়ানকে উইশ করবে। সামনাসামনি তো সে উইশ করবে না, কারণ যদি আবার রিয়ান তাকে অপমান করে, এই জন্য অন্য উপায়ে উইশ করবে। তাই সে খুব সুন্দর করে একটি ভিডিও তৈরি করে রেখেছে। যখন ঠিক কাটায় 12টা বাজলো, তখন সেই একটি আননোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে হ্যাপি বার্থডে টু ইউ লিখে সেন্ড করে দিল। এদিকে রিয়ান তখন ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করছিল। হঠাৎ করে আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ ও ভিডিও আসলো। সে অবাক হলো খুব। এত রাতে মেসেজ আর ভিডিও কে পাঠালো হোয়াটসঅ্যাপে, তাও আবার আননোন নাম্বারে? দেখতে হচ্ছে তো। সে হোয়াটসঅ্যাপে ঢুকলো, ভিডিওটি ওপেন করে দেখতে লাগলো। কিছু রিয়ানের ছোটবেলার বার্থডে পিক এবং এখনের কিছু স্টাইলিক পিকগুলোকে দেখে একটি বার্থডে সং দিয়ে খুব সুন্দর করে এডিট করে পাঠানো হয়েছে। এত নাইস বার্থডে উইশ দেখে তো রিয়ান যেরকম অবাক হয়েছে সেরকম খুশিও হয়েছে। সে তো ভুলেই গিয়েছিল তার জন্মদিনের কথা। কিন্তু এটা পাঠালো কে? যাই হোক, পরে নীলাকে জিজ্ঞেস করে দেখবো। আচ্ছা, যদি বাইরের কেউ পাঠিয়ে থাকে? দূর, যার ইচ্ছে হয়েছে পাঠিয়েছে। এখন এই টপিক বাদ, নাও অনলি ঘুম ইজ রিয়েল। রিয়ান ঘুমিয়ে গেল, কিন্তু ঝুমুরের নির্ঘুম রাত পার হয়ে গেল রিয়ানের কথা ভাবতে ভাবতে। পরের দিন ঝুমুর খুব সকালে ঘুম থেকে উঠে গোসল করে নামাজ পড়ে নীলার রুমে গেল। অন্য সবাই এখনো ঘুমে, নীলাও পড়ে পড়ে ঘুমাচ্ছে। ওদিকে ঝুমুর নীলার ঘরে গিয়ে দেখে সে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। ঝুমুর কোমরে হাত দিয়ে ওর বিছানার পাশে এসে দাঁড়ালো। বাবা, কি সুন্দর দৃশ্য! আমি এত কষ্ট করে মরি আর উনি আরাম করে ঘুমাচ্ছেন। দাঁড়া, তোর ঘুম না আমি বের করছি। এই বলে ঝুমুর পাশের টেবিল থেকে পানির গ্লাস তুলে নিয়ে সব পানি নীলার হাঁ করা মুখের ওপর ঢেলে দিল। হঠাৎ পানি পড়ায় নীলা ভয় পেয়ে লাফ দিয়ে উঠে বসে কাঁদতে লাগলো। এসব দেখে ঝুমুর হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। ওই কোন হারামি রে, আমার এত স্বাদের ঘুম নষ্ট করছিস? তোকে তো আমি কাঁচা চিবিয়ে খাবো। ওই কি বললি? যা করেছি বেশ করেছি। নিজে মহা আরামে ঘুমাবি আর আমি কষ্ট করতে করতে শহীদ হয়ে যাই, তাই না? এটা কেন বললি বোন আমার? না করলেও পারতি। হয়েছে, এখন এসব বাদ দে আর লক্ষ্মী মেয়ের মতো ফ্রেশ হয়ে আয়। গুলু মুলু নীলু আলু বোন আমার। যা, মাফ করে দিলাম, নইলে তোকে তো আমি দেখে নিতিস, তাই তো? আমি কি তোকে না করেছি বল তাহলে? ইস, খালি কথা পেঁচায়, দূর হ বলদ কোথাকার। মাথা মোটা বলদ কোথাকার। ওদিকে রিয়ান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এলো। খাবার টেবিলে এসে দেখলো ওর বাবা জনাব আশরাফ চৌধুরী আর মেজো চাচা জনাব আলতাফ চৌধুরী বসে বসে কফি খাচ্ছেন আর ব্যবসা নিয়ে কথা বলছেন, আর ওর মা চাচিরা রান্নাঘরে কাজ করছেন। রিয়ান গিয়ে ওর বাবার মুখোমুখি বসলো। গুড মর্নিং আব্বু আর মেজো চাচু। গুড মর্নিং। সেম টু ইউ। তা কি খবর তোমার? আর এই তো আব্বু, যেমন দেখছো তেমনই আছি। আম্মু, আমার কফি কোথায়? এই তো আনছি। রিয়ানের আম্মু কফি দিয়ে গেলেন।
তা তুমি এখন কি করবে বলে ঠিক করেছো? স্টাডি তো প্রায় কমপ্লিট। আমি তো কিছু ঠিক করিনি আব্বু, জানি না কি করব। রিয়ান তাহলে আমাদের অফিসেই জয়েন করুক, কি বলো বড় ভাইয়া? সে আর তুষার মিলে অফিসের সব কাজ সামলাক। তা অবশ্য ঠিক বলেছিস। তাহলে রিয়ান, তুমি আমাদের অফিসে জয়েন করো কাল থেকে। ওকে আব্বু। আচ্ছা বৌমা, আমার ঝুমু তুষার ওরা কোথায়? উনি তো সেই সকালে অফিসে চলে গিয়েছে বাবা। ঝুমুর তো নীলের সাথেই আছে, আর ঝুমা তো এইখানেই কোথায় আছে। ও আচ্ছা, আমার ঝুমু আম্মুকে ডেকে দাও তো। আচ্ছা বাবা। অর্ণা গিয়ে ঝুমুরকে ডেকে আনলো। ঝুমুরের সাথে নীলা এলো। ডেকেছিলে আব্বু? হ্যাঁ আম্মু, এখানে এসে বসো। ঝুমুর গিয়ে ওর আব্বুর পাশে চেয়ারে বসলো। ওখান থেকে রিয়ানকে সরাসরি দেখা যায়। রিয়ান আজকে ব্লু টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরেছে, আর চুলগুলো স্পাইক করা, দেখতে বডি বিল্ডারের মতোই লাগছে। ঝুমুরের তো বুক থুকপুক করছে রিয়ানকে দেখে, আর রিয়ান তো এক দৃষ্টিতে ঝুমুরের দিকে তাকিয়ে তাকিয়ে কফিতে চুমুক দিচ্ছে। ঝুমুর আজকে কড়া বেগুনি কালারের একটি লং কামিজ আর চুড়িদার পরেছে, আর চুলগুলো ছেড়ে দিয়েছে। রিয়ান তো ফুললি ক্রাশ ঝুমুরের ওপর। রিয়ানের মনে তো গান বাজছে। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার, একটি আঁচলে ঢেকো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কো। মনে মনে। এদিকে নীলা গিয়ে ওর আব্বুর চোখ ধরলো। মিস্টার আশরাফ মনোযোগ দিয়ে পত্রিকা পড়ছিলেন, তাই নীলাকে খেয়াল করেনি। নীলা রিয়ানকে ইশারা করলো না বলার জন্য। রিয়ান হাসলো। আমি জানি তুমি আমার নীলা মামুনি, রাইট? তুমি বুঝলে কিভাবে আম্মু? অবাক হয়ে চোখ ছেড়ে দিয়ে আব্বুর পাশে এসে বসলাম। আমি আমার মামুনিকে চিনবো না তা কি করে হয় বলো তো? এই জন্যই তোমাকে এত ভালোবাসি। লাভ ইউ আব্বু। লাভ ইউ টু মাই প্রিন্সেস। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছে মতো ভালোবাসো, আমি তো বানের জলে ভেসে এসেছি। রিয়ানের বলার ধরন থেকে ঝুমুর হিহি করে হেসে ফেলল। ওর সাথে অন্য সবাইও হেসে উঠল। রিয়ান ঝুমুরের দিকে বাঁকা চোখে তাকালো। রিয়ানের এমন চাহনি দেখে ঝুমুর বেদম হাসির বেগ আটকাতে গিয়ে কাঁদতে লাগলো। আরে আরে, আসতে মামনি, এই নাও পানি খাও। ঝুমুর রিয়ানের দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে পানি খেয়ে নিল। আর রিয়ান ঝুমুরের এই অবস্থা থেকে হাসতে লাগলো। ঝুমুর চোখ পাকিয়ে তাকালো। তোমাকে তো আমি ভালোবাসি রিয়ান, কারণ তুমি আমার একমাত্র পুত্র। তোমাদের দুজনকেই আমি ভালোবাসি। আমি জানি আব্বু, লাভ ইউ। ঝুমুর আম্মু, তুমি নাকি এই কয়দিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করো না, তা কি ঠিক? না মানে আসলে আব্বু, খেতে ভালো লাগে না। এসব বললে কেমনে হবে আম্মু? ঠিকমতো খাওয়া দাওয়া না করলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। দেখো তো কিরকম শুকিয়ে গেছো, চোখ মুখ বসে গেছে প্রায়। এখনই তুমি আমার সামনে বসে খাবে, আমি আর কিছু জানি না। আব্বু না। উনি আর কোনো কথা না শুনে ঝুমুরকে এক গাদা খাবার খাইয়ে তারপর ছাড়লেন। খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ গল্পগুজব করে যে যার কাজে সবাই চলে গেল। একদিকে রিয়ান ভাবতে লাগলো, আমার জন্মদিনের কথা কি সবাই ভুলে গেল নাকি? কারো কোনো হেলাদোলা নেই, কেউ উইশও করলো না মন খারাপ করে। যাই হোক, আমি চেয়ে বলতে যাব না বার্থডের কথা। অপরদিকে ঝুমুর এর তত্ত্বাবধানে সবকিছু কমপ্লিট করা হলো। ঝুমুর এক হাতে বলতে গেলে সব কাজ করলো। এখন শুধু সন্ধ্যা হওয়ার পালা। তারপরে সারপ্রাইজ সন্ধ্যার সময় রিয়ান বাইরে যাবে বলে তৈরি হলো। সে একটি রেড টি শার্ট এবং তার উপর ব্ল্যাক একটি জ্যাকেট পরলো, আর সাথে নেভি ব্লু কালারের জিন্সের প্যান্ট। চুলগুলো জেল দিয়ে একপাশে সেট করা। অনেক হ্যান্ডসাম লাগছে রিয়ানকে এই ড্রেস আপে। কিন্তু রিয়ানের মন খারাপ, কারণ কেউ তাকে এখনো বার্থডে উইশও করেনি, এমনকি ফ্রেন্ডরাও না। তাই সে এখন একটা নদীর পাড়ে যাবে মন ফ্রেশ করার জন্য, আর রাতে দেরি করে বাসায় আসবে। রিয়ানের মনের কোনো একটি সুপ্ত ইচ্ছা ছিল যে আর কেউ উইশ করুক বা না করুক, ঝুমুর ঠিকই করবে, কিন্তু তাও হলো না। রিয়ান বেডরুম থেকে বের হয়ে নিচে চলে গেল। গিয়ে ওর মাকে বলল, আম্মু, আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হবে। আচ্ছা। উনি আর কিছু বললেন না। রিয়ান খুব অবাক হলো যে ওর মা ওকে বাধা দেননি এবং ওর কাছে কোনো কৈফিয়তও চাননি তা দেখে। সে আর এত কিছু না ভেবে বের হতে যাবে, এমন সময় নীলা আসলো রিয়ানের সামনে। এসে বলল, ভাইয়া, তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ, একটু দরকার আছে। কেন, কিছু বলবি? হ্যাঁ, তোমাকে একটা জিনিস দেখাবার ছিল। আচ্ছা, পরে দেখাস, এখন যাই। ভাইয়ার পথ আটকে চিৎকার করে, ভাইয়া ইটস আর্জেন্ট, এক্ষুনি আমার সাথে যাবে তুমি।
ওকে ওকে বোন আমার, চিল্লাস না প্লিজ, দয়া করে চল। ওয়েট, কালো একটা রুমাল হাতে নিয়ে, এটা দিয়ে আগে চোখ বাঁধতে হবে। হোয়াট? নো ওয়ে, আমি চোখ বাঁধতে দেবো না। চোখ বাঁধার কি আছে, আজব, ওসব হবে না। তুমি যদি আমার কথা না শুনো ভাইয়া, তাহলে তুমি তো ভালো করে জানো আমি কি কি করতে পারি। চিৎকার করে কান্নাকাটি করব। ব্ল্যাকমেল করছিস? আচ্ছা এই নে চোখ বাঁধ। ইউ আর মাই সুইট ব্রাদার, নাও লেটস গো। রিয়ানকে ধরে ধরে বাগানের দিকে নিয়ে গেল নীলা। ওখানে সারপ্রাইজ প্ল্যানের ব্যবস্থা করা হয়েছে। বাগানের ওদিকে খোলামেলা একটি জায়গা আছে, আর এর চারদিকে বিভিন্ন ধরনের ফুল গাছ। ওখানে গিয়ে নীলা থামলো রিয়ানকে নিয়ে। ওখানে রিয়া ওদের পাশে এসে দাঁড়ালো, আর ঝুমুর ওদের ডান পাশে বড় একটি গাছের ঝোপের পাশে এসে দাঁড়িয়েছে। নীলা রিয়ানকে বলল, আর ইউ রেডি ফর দিস ভাইয়া? আল্লাহ জানে কি দেখাবে। আই অ্যাম রেডি। ওকে দিন, বলি চোখ থেকে রুমাল খুললাম। এবার আকাশের দিকে তাকাও। রিয়ান চোখ পিটপিট করে আকাশের দিকে তাকালো। ঠিক তখনই কয়েকটি ফুলঝুরি আকাশের দিকে ছুটে গিয়ে ঠাসঠাস শব্দে ফুটতে লাগলো, এবং ইংলিশে বড় বড় অক্ষরে লেখা ফুটে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ রিয়ান। প্রায় 10 সেকেন্ড পর সেটি মিলিয়ে গেল। লেখাগুলো মিলিয়ে যাওয়ার পরপরই চারদিকে আলোয় ভরে গেল। সব লাইট অন করা হয়েছে। চারিদিক থেকে পার্টি স্প্রে করা হচ্ছে। ওপর থেকে গোলাপের পাপড়ি আর জড়ি একসাথে বৃষ্টির মতো পড়ছে রিয়ানের ওপর। আর বার্থডে সং বাজছে। বেলুন ফাটানোর শব্দে আর সিটি বাজানোর শব্দে মুখরিত হয়ে উঠছে চারপাশ। রিয়ান তো এখনও শক্ট হয়ে আছে। চারদিক থেকে সবাই একসাথে বের হয়ে সুর করে গাইতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। রিয়ান দেখলো ওর বাবা মা, মেজো চাচা চাচি, সেজো চাচা চাচি, ছোট চাচা চাচি ও দাদু দাদি এসেছেন। রিয়া, মিলি, ঈশিতা, জিনিয়া, তুষার, নীলা, ফ্রেন্ড সার্কেলের ঈশান, নীলাস, তুহিন, রিয়াদ, লারা, অর্ণা, ঝুমা, পিচ্চিটাও আছে। ফাহাদ, ফাহিম, ঈশা, আবির, সজীব, ওরা সবাই আছে। ওয়াও, এত বিউটিফুল সারপ্রাইজ। আই অ্যাম শকেড। আই অ্যাম জাস্ট স্পেশালিস্ট, খুশিতে আত্মহারা হয়ে। চারদিকে বেলুনে ছড়াছড়ি। চারপাশে গাছেও বিভিন্ন রঙের লাইট জ্বলছে। অনেক সুন্দর করে ডেকোরেটিং করা হয়েছে। রিয়ান বেশি খুশি হয়েছে ওর দাদু দাদিকে দেখে। সে এক দৌড়ে গিয়ে ওর দাদুকে জড়িয়ে ধরলো। দাদু খুশি হয়। হোয়াট এ প্ল্যান সারপ্রাইজ দাদু, তুমি এখানে? তোমায় সারপ্রাইজ দিলাম দাদু ভাই, তোমার জন্মদিন আর আমার আসবো না তা কি হয় জানবেন? দিস ইজ দ্য বেস্ট সারপ্রাইজ অফ মাই লাইফ। আই এম সো 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 হ্যাপি। আমাকে কি ভুলে গেলি নাকি দাদু ভাই? তোমাকে আমি কি করে ভুলতে পারি মাই সুইট হার্ট, জড়িয়ে ধরে। লাভ ইউ এ লট। ভাইয়া কেমন লাগলো এই সারপ্রাইজগুলো? অসাধারণ, জাস্ট অসাধারণ। আচ্ছা এই প্ল্যানটা কে করেছে? কম বেশি আমরা সবাই প্ল্যানে জড়িত, বাট কল ক্রেডিট কাজটা রিয়াপুর। নীলা কিছু বলল না। সে ঝুমিরের 14 গোষ্ঠী উদ্ধার করছে মনে মনে। যে কিছুই করেনি সে ক্রেডিটটা নিল। হাউ স্ট্রেঞ্জ। খটকা লাগলো, কার রিয়া অলসে ঢেকি। ও কিভাবে এত কিছু করলো? রিয়া এসব করেছে? হ্যাঁ ভাইয়া, রিয়া আপুই করেছে সব। অবিশ্বাস্য, তবুও বিশ্বাস করতে হচ্ছে। ও মাই গড, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ রিয়া। রিয়াল গাল দুটি টিপ টেনে। ইটস মাই প্লেজার ভাইয়া। হয়েছে, এবার চলো কেক কাটতে হবে। নীলা আর জিনিয়া রিয়ানকে টেনে কেক যে টেবিলে রাখা সেই টেবিলের কাছে নিয়ে গেল। টেবিলের সামনের দিকে ক্যান্ডেল লাইট দিয়ে রিয়ানের নাম লেখা। টেবিলে দুটি চকলেট কেক আর অনেকগুলো চকলেটস আর কোকাকোলা রাখা ছিল। এসবই রিয়ানের পছন্দের খাবার, কিন্তু রিয়ানের অবচেতন মন বারবার ঝুমুরকে খুঁজছে। সবাই আছে, শুধু ঝুমুর ছাড়া। সে কোথায়? ও আমাকে উইশ পর্যন্ত করলো না। এত কিসের ভাব ওর যে সবাই আসছে, শুধু ওই আসেনি? আজকে দেখবো ওর কত অ্যাটিটিউড, ওর সাহস কত আমাকে অ্যাটিটিউড দেখায়। ওকে আমি আজকে দেখে নেব। অন্যদিকে ঝুমুর গাছের সাথে হেলান দিয়ে রিয়ানের মুখের এক্সপ্রেশন দেখছে। রিয়ানকে খুশি হতে দেখে ঝুমুর নিজেও অনেক হ্যাপি। সে সবসময় রিয়ানকে এভাবে হাসি খুশি দেখতে চায়। অতপর কেক কেটে খাওয়া দাওয়ার পর্ব শেষে বড়রা সবাই চলে গেলেন ঘরে। আর ওখানে সব ছেলে মেয়েদের আড্ডা বসলো। আবির হঠাৎ নীলাকে প্রশ্ন করলো, আচ্ছা ঝুমুরকে তো কোথাও দেখছি না নীলা, ও কোথায়? আমি দেখছি, ওয়েট। নীলা ঝুমুরের কাছে গেল। ঝুমুর, আর কত এসব করবি? এখন চল প্লিজ, দেখ সবাই তোকে খুঁজছে। আমাকে তো এমনিতেই রিয়ান ভাই দেখতে পারে না। যাওয়ার পর যদি কোনো সিন ক্রিয়েট করে তাহলে কি হবে? কিছুই হবে না, সব তোর মনের ভয়। চল এখন। এই বলে নীলা টানতে টানতে ঝুমুরকে নিয়ে এলো আড্ডায়। গাইস, এই যে আমাদের ঝুমুর রানী। হাই ঝুমুর, কোথায় ছিলে তুমি এত সময়?
সত্যি তো, এত সময় কই ছিলি তুই? আসলে একটু কাজ ছিল তো, তাই আর কি। হয়েছে, এখানে এখন বস। রিয়ান ঝুমুরকে একধানে তীক্ষ্ণভাবে লক্ষ্য করছে। ঝুমুর সাদা শার্টের সাথে কড়া নীল রঙের স্কার্ট পরেছে, গলায় নীল রঙের একটা স্কার্ফ পেঁচানো, আর চুল সামনের দিকে এনে স্টাইলিশভাবে ঝুঁটি বাঁধা। বেশি লাইটিংয়ের কারণে ওর চোখ আর মাথা ব্যথা করে, তাই একটা নীল ফ্রেমে চশমা লাগিয়েছে চোখে। রিয়ানের চোখ তো ঝুমুরের ওপরই আটকে আছে। আচ্ছা, ওর চোখ মুখ এত শুকনো লাগছে কেন? খাওয়া দাওয়া করেনি নাকি? নীলার কথায় রিয়ান বাস্তবে ফিরে এলো। ভাইয়া, পার্টি তো এখন শুরু হবে, এখন নাচ গান এসব হবে, আর এখন গান গাইবে ঝুমুর। কি? আমি ওসব পারবো না। আমি একবার ঝুমুরের গান শুনেছিলাম, আমার এত ভালো লেগেছিল যা বলার বাইরে। প্লিজ ঝুমুর, আবার গান গানা। তাই নাকি? তাহলে তো শুনতেই হবে। এই ঝুমুর, স্টার্ট কর। সবাই মিলে ঝুমুরকে গান গাওয়ার জন্য ঝেঁকে ধরলো। ওকে ওকে ওকে, গান গাইবো। জানিরা, আমার গিটারটা নিয়ে আয়। নীলা এক দৌড়ে ওর রুমে গিয়ে গিটারটা নিয়ে এলো, এনে ঝুমুরের হাতে দিল। নেন মহারানী, এবার শুরু করেন। ঝুমুর নীলার দিকে তাকিয়ে একটা হাসি দিল। আরে এটা তো সেই গিটার যেটা আমি ওকে দিয়েছিলাম। তখন ঝুমুরের পায়ের দিকে চোখ গেল। ফর্সা পায়ে খুব সুন্দর একজোড়া নুপুর। আরে এই নুপুর তো আমি ওকে দিয়েছিলাম যখন ও ক্লাস 5-এ গোল্ডেন A+ পেয়েছিল। তখন আমার দেওয়া সব কিছু ও এত যত্নে রেখেছে, বাট হোয়াই? ঝুমুর হালকা স্বরে গিটার বাজাতে লাগলো। কিছুক্ষণ রিয়ানের দিকে তাকিয়ে তারপর গান ধরলো ঝুমুর। मैं जाने वार दो, हर जीत भी हार दो, कीमत हो कोई तुझे, बेइंतहा प्यार दो, सारी हदें मेरी अब मैंने तोड़ दी, देकर मुझे पता आवारगी बन गए, हाँ हंसी बन गए, हाँ नमी बन गए, तुम मेरे आसमां मेरी ज़मीं बन गए ओ, आ, क्या खूब रब ने किया, बिन मांगे इतना दिया, वरना ही मिलता कहा हम लोगों को भी खुदा, हसरते अब मेरी तुमसे है जा मेरी, तुम दुआ अब मेरी आखिरी बन गए, हाँ हंसी बन गए, हाँ नमी बन गए, तुम मेरे आसमां मेरी ज़मीं बन गए ओ, গান শেষে আস্তে আস্তে চোখ খুলে তাকালো ঝুমুর। হাততালির ধুম পড়ে গেছে। নীলা আস্তে করে ঝুমুরের পিঠ চাপড়ে দিল। ঈশিতা আর জিনিয়া মুখে আঙুল পুড়ে সিটি বাজাতে লাগলো। ও মাই গড, পুরো ফাটিয়ে ফেলেছো। কি বলবো আর, এক কথায় অপূর্ব। যা বলছিস ব্রো, পুরাই ওক্স। সবাই কিছু না কিছু কমেন্টস করলো, শুধু রিয়ান বাদে। গানটা যে রিয়ানের মন ছুঁয়ে গেছে। রিয়ান তো কিছু বলার ভাষায় হারিয়ে ফেলেছে। কেন জানি তার বারবার মনে হচ্ছে গানটা তাকে ডেডিকেটেড করে গাওয়া হয়েছে। ঝুমুরের ভয়েস যেন বারবার রিয়ানের গানের কাছে বেজে উঠছে। এতই নাইস ভয়েস ঝুমুরের। আমি তো ওর ভয়েসের প্রেমে পড়ে গেলাম। আমি তো গানটি রেকর্ড করে নিয়েছি, যখন শুনতে ইচ্ছে হবে বসে বসে শুনবো। থ্যাঙ্কস টু অল। এখন কি রিয়ান গান গাইবি? না, আমি গান গাওয়ার মুডে নেই এখন, অন্য কিছু বল। রিয়ানকে শতবার বলেও কাজ হয়নি, সে গান গাইবে না। আচ্ছা, এবার তাহলে ডান্স হবে। কাপল ড্যান্স হবে, একজোর একজোর করে একসাথে রোমান্টিক গানের সাথে ডান্স করতে হবে। ফার্স্ট কাপল রিয়া আর রিয়ান ভাইয়া, ওদের মানাবে বেশ। নীলা বিরক্তি হয়ে মিলির দিকে তাকালো।
ও যদি আমার থেকে বয়সে বড় না হতো তাহলে ওর গলটা আমি ঠটিয়ে চড় মেরে ফাটিয়ে দিতাম। কি বিড়বিড় করো? আপনার মাথা আমার মুন্ডু। তাই নাকি? ও মাই গড। নীলা আর কিছু বলল না। নীলা সবসময় নীলাকেই রাগায়। নীলার রাগ তুলতে ওর ভালো লাগে। এই একটা সুযোগ ঝুমুরকে জেলাস ফিল করানোর। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। শিওর, আমি রিয়ার সাথেই ডান্স করব, ঝুমুরের দিকে তাকিয়ে ডেভিল স্মাইলে। ব্যথিত চোখে রিয়ানের দিকে তাকালাম। নীলা আমার এক হাত ধরে সান্ত্বনা দিচ্ছে। ভাইয়া, রিয়া আপুর সাথে ডান্স করতে পারলে তুই কেন অন্য কারোর সাথে ডান্স করতে পারবি না? দেখ নীলা, তোর মাথায় কোনো কুবুদ্ধি থেকে থাকলে তা বের করে দে। আমি কারোর সাথেই ডান্স করতে পারবো না। সে দেখা যাবে। একে একে রিয়ান, রিয়া, ঈশান, জিনিয়া, ফাহাদ, মিলি, তুহিন, ঈশিতা, ফাহিম, লারা, সজীব, ঈশা ওরা সবাই কাপল ডান্স করতে লাগলো। ঝুমুর, নীলা, নীলাশ, আবির, ইয়াদ ওরা বসে দেখতে লাগলো। রিয়ান তো ঝুমুরকে কষ্ট দেওয়ার জন্য রিয়ার সাথে ডান্স করছে। ঝুমুর করুণ চোখে রিয়ানের দিকে তাকিয়ে সে চোখ সরিয়ে নিল। এমন সময় নীলাশ নীলাকে টেনে জোর করে নিয়ে গেল ডান্স করার জন্য। অন্যদিকে ঝুমুরকে ইয়াদ বলল, ক্যান ইউ ডান্স উইথ মি? সরি, আমি ডান্স করবো না। দেখো সবাই ডান্স করছে, আমরাও করতে পারি। ফ্রেন্ড মনে করো প্লিজ। ওকে। ইয়াদও ঝুমুরকে নিয়ে ডান্স করতে লাগলো। আবির ডান্স পছন্দ করে না, তাই সে বসে আছে। হঠাৎ রিয়ান দেখলো যে ইয়াদ আর ঝুমুর একসাথে ডান্স করছে। এই দৃশ্য দেখে তার মাথায় রক্ত উঠে গেল। রাগের জ্বালায় শুধু পারছে না এখনই গিয়ে ঝুমুরের গালে একটা চড় বসিয়ে দিতে। রাগে তার শরীর জ্বলছে। এক পর্যায়ে ডান্স শেষ হলো। তারপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে খাওয়া দাওয়া শেষে রিয়ানের সব ফ্রেন্ডস আর ফাহাদ, ফাহিম, ঈশা, আবির, সজীব ওরা সবাই ওদের বাসায় চলে গেল। ওদের বিদায় দিয়ে রিয়ান ও নিজের রুমে গেল। সারা রুম গিফটে ভরে গেছে। এত পরিমাণ গিফট পেয়েছে সে আজ। সে বিছানায় রাখা গিফটসগুলো একে একে খুলে দেখতে লাগলো। এমন সময় কে যেন ওর রুমের দরজা নক করলো। কে? দরজার দিকে তাকিয়ে তখন মেয়েলি কণ্ঠে কেউ বলে উঠল, আসবো? ঝুমুর এসেছে। এসো। ঝুমুরের হাতে একটা বড় প্যাকেট। কি আছে এতে? আসলে আগে গিফটই দিতে পারিনি, তাই এখন দিতে আসলাম। নিচের দিকে তাকিয়ে কথাগুলো বললাম। ওমা, তাই নাকি? দেখি কি আছে এতে। ঝুমুর প্যাকেটটি এগিয়ে দিল। রিয়ান প্যাকেটটি খুলে দেখলো সাদার মধ্যে কালো মখমলের ডিজাইন করা খুব সুন্দর একটি পাঞ্জাবি। আজকে ঝুমুরের ওপর রিয়ান এমনিতেই রেগে আগুন। তাই সে ভাবলো আজ ঝুমুরকে সে এমন অপমান করবে যে ওর সাথে আর কোনোদিন ভাব দেখানোর সাহস পাবে না, এবং আর কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতে হলে অন্তত দুবার ভাববে। এরকম থার্ড ক্লাস গিফট অবশ্য তোর মতো মেয়েরাই কাউকে দেয়, তাই না? এই কথা শুনে ঝুমুর অবাক চোখে রিয়ানের দিকে তাকালো। এত কম দামি গিফট তো কেউ আমাকে দেয়নি। ওদিকে তাকিয়ে দেখ কত দামি দামি গিফট। এগুলো নখের যোগ্য না এই পাঞ্জাবি। তুই ভাবলি কিভাবে যে এইরকম থার্ড ক্লাস পাঞ্জাবি, তাও আবার তোর দেওয়া? এইটা আমি পরবো। পাঞ্জাবিটা নিচে ফেলে দিয়ে। এই শব্দে চোখ থেকে অঝরে পানি পড়ছে। ভাবতেই পারিনি এতটা অপমানিত হতে হবে। তোর এত অ্যাটিটিউড যে আর সবাই বার্থডে উইশ করেছে কিন্তু তুই করিসনি। এমনকি ওখানে উপস্থিতও ছিলি না। ওরা তো আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করে এত কিছু করেছে, বাট তুই কি করেছিস? রিয়ান ঝুমুরের হাত মুছড়ে ধরে বলতে লাগলো। আর পুরুষদের হাত ধরতে খুব মজা, তাই না? খুব ভালো লাগে ওদের সাথে নাচতে। হাতের ব্যথায় কুকিয়ে উঠছি, তবুও কিচ্ছু বলছি না। নীরবে সব সহ্য করছি। তোর মতো মেয়েরা তো এসব করতেই জানে ছেলেদের সাথে। 420 কিরি তো খুব ভালোই শিখেছিস। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে। এসব কিছু শোনার আগে মরে গেলাম না কেন? একটা কথা কান খুলে শুনে রাখ, তোর এসব ভালো মানুষই অ্যাটিটিউড আর রূপের বড়াই অন্য কারোর সাথে করিস, আমার সাথে না। আর হ্যাঁ, আজ থেকে তোর মুখ ও আমি দেখতে চাই না। আমার সামনেও কোনোদিন আসার চেষ্টা করবি না, নইলে খুব খারাপ হবে। যত সব ফালতু। অনেক কষ্টে কথা বললাম। চিন্তা করো না, আজ থেকে আর তোমার সামনে আসবো না কোনোদিন। আমার এই অপয়া মুখ তোমায় আর দেখতে হবে না। তবে একটা প্রার্থনা করবে প্লিজ, আজকে যেন আমার মৃত্যু হয়। এই বলে এক দৌড়ে নিজের রুমে চলে গেলাম। ওর শেষ কথাটা শুনে বুকটা ধস করে উঠল। আমি কি ওর সাথে বেশি বাড়াবাড়ি করে ফেলেছি? এত কিছু শোনা বোধহয় ঠিক হয়নি। হঠাৎ করে রিয়ানের টেবিলের দিকে চোখ পড়ল। ছোট বড় অনেকগুলো গিফটস বক্স রাখা। সে ওখানে গিয়ে সামনে যে বক্সটা রাখা সেটা তুলে নিল। বক্সটা খোলার পরে একটা
অ্যান্টিকের অনেক দামি একটা শোপিস দেখতে পেল। আরে এই শো পিসটা তো দেখতে অবিকল সেই শো পিসের মতো, যেটা 5 বছর আগে ঝুমুর ভেঙেছিল। এটা কোথা থেকে এলো আর কে দিল বিড়বিড় করে? সে আরেকটি বক্স খুলল। সেটাতে রিয়ান যে ব্র্যান্ডের পারফিউম ইউজ করে সেগুলো ছিল। আরেকটা বক্সের ওপর ফেভারিট ব্র্যান্ডের ঘড়ি ছিল। অন্য একটা বক্সে মাই লাভ লিখে ডিজাইন করা একটি ফ্রেমের মধ্যে ওর হাস্যজল একটি ছবি। সে ভাবছে এগুলো কে দিল, প্রত্যেকটাতে অভাগী লেখা ছিল। হঠাৎ একটি বক্সের নিচ থেকে চিঠির মতো একটা কাগজ দেখলো রিয়ান। সে খুলে পড়তে লাগলো। প্রিয়, তোমার নাম উচ্চারণ করার মতো অধিকার আমার নেই। জানি তুমি আমায় খুব ঘৃণা করো, আমায় সহ্য করতে পারো না। তাই তো 5 বছর আগে আমায় কাঁদিয়ে চলে গিয়েছিলে। এখনো কাঁদতে হয় শুধুমাত্র তোমার অপমান আর অবহেলায়। কী দোষ করেছিলাম আমি বলতে পারো? 5টা বছর কি কম ছিল কাঁদানোর জন্য? একটা সময় আমি কাঁদলে তুমি ব্যস্ত হয়ে পড়তে, আমার মুখে হাসি ফোটানোর জন্য কত কী না করতে। আর এখন কিভাবে আমায় কাঁদানো যায় সেই চিন্তায় তুমি ব্যস্ত। ভেবেছিলাম আজ বলবো কতটুকু ভালোবাসি তোমায়, কিন্তু তা বলা হয়ে ওঠেনি কোনো এক কারণে। তোমার মুখের হাসির জন্য এই জীবনটাও বাঁচিয়ে রাখতে পারি আমি। তবে যেদিন দেখবো তুমি অন্য কারো হয়ে গিয়েছো, হয়তো সেদিনই হবে আমার শেষ দিন। আর লাস্ট একটা কথাই বলবো, ভালোবাসি, অনেক ভালোবাসি। আই লাভ ইউ আ লট, মোর দ্যান মাই লাইফ। ইতি, অভাগী ঝুমুর। চিঠিটি পড়ে রিয়ান একেবারে শিহরিত, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। ওদিকে ঝুমুর নিজের রুমে গিয়ে খুব করে কাঁদতে লাগলো। ওর ভেতরটা একেবারে ফেটে যাচ্ছে। আজকের এই অপমানটা ঝুমুরের একদম সহ্য হয়নি। জানতাম ঘৃণা করো, কিন্তু এতটা ঘৃণা করবে আমি ভাবতে পারিনি। আল্লাহ, মেরে ফেলো আমাকে, কেন বাঁচিয়ে রেখেছো? আমি যে এত কষ্ট সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। হঠাৎ ঝুমুর খুব জোরে জোরে শ্বাস নিতে লাগলো। মনে হচ্ছে ওর ফুসফুসটা ফেটে যাবে। ওর নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। অতিরিক্ত শ্বাসকষ্ট হতে লাগলো ওর। মাথা ঘুরিয়ে পড়ে গেল নিচে। টেবিলের কোণার সাথে লেগে মাথা ফেটে গেল। চারিদিকে শুধু অন্ধকার মনে হচ্ছে ঝুমুরের কাছে। নীলা কি একটা দরকারে ঝুমুরের রুমে এলো। ভেতরে প্রবেশ করতে সে দেখতে পেল ঝুমুর মেঝেতে পড়ে আছে। ওর মাথা ফেটে গেছে, নাক দিয়ে রক্ত পড়ছে আর খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে। নীলার মুখটা ধক করে উঠল। সে এক চিৎকার দিয়ে দৌড়ে ঝুমুরের কাছে গেল। ঝুমুর, ঝুমুর কি হচ্ছে তোর? এই ঝুমুর, কথা বল না প্লিজ, কথা বল। এবার নীলা কেঁদে ফেলল। সে জোরে জোরে সবাইকে ডাকতে লাগলো। কি কোথায় আছো? আম্মু, আব্বু, মেজো আম্মু, মেজো চাচু, প্লিজ সবাই ঝুমুরের রুমে এসো তাড়াতাড়ি। কি হয়েছে রে নীলা, এত চিৎকার? বাকিটা বলার আগেই ঝুমুরের দিকে চোখ গেল। দৌড়ে গেলাম সেখানে। কি হয়েছে আমার মেয়ের? জানি না মেজো আম্মু, আমি কিচ্ছু জানি না কিভাবে ওর এই অবস্থা হয়েছে। ওগো শুনছো? তাড়াতাড়ি এসো, আমার ঝুমু কেমন যেন করছে। রিয়ান ওর রুম থেকে নীলার আর ওর মেজো আম্মুর চিৎকার শুনলো। ওরা এত চিৎকার করছে কেন? তাও আবার ঝুমুরের রুমে? ঝুমুরের কিছু হয়নি তো? রিয়ান এক দৌড়ে পাশের রুমে গেল। গিয়ে দেখলো ঝুমুরের এই অবস্থা। সে এক দৌড়ে ঝুমুরের পাশে গেল। ঝুমুরের পাশে বসে ওর গালে হাত দিল। ঝুমুর, এই ঝুমুর, ঝুমুর। নীলা, ওর এই অবস্থা কি করে হলো? আমি জানি না ভাইয়া, আমি ওর রুমে এসে দেখি ওর এই অবস্থা। মিস্টার আশরাফ, মিস্টার আলতাফ আর বাকিরা দৌড়ে এলেন। মিস্টার আলতাফ তো পাগল প্রায়, একমাত্র মেয়ের এই অবস্থা দেখে। তুষারেরও পাগল পাগল অবস্থা। রিয়ান ঝুমুরকে কোলে নিল আর তুষারকে বলল গাড়ি বের করতে। তখন রাত প্রায় 12টা বাজতে চলেছে। তুষার গাড়ি ড্রাইভ করছে আর ওর পাশে মিস্টার আশরাফ, পেছনে রিয়ান ঝুমুরকে কোলে নিয়ে বসেছে। আর তার পাশে নীলা, ঝুমুরের আম্মু এবং আব্বু বসেছেন। বাকিরা অন্য গাড়িতে করে আসছে। তাড়াতাড়ি করে ঝুমুরকে হসপিটালে নেওয়া হলো। ডক্টররা ওকে জলদি আইসিইউতে নিয়ে গেলেন। তারপর ওর ট্রিটমেন্ট করতে লাগলেন। একে একে বসা থেকে সবাই হসপিটালে আসলো। ঝুমুরের আম্মু তো কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে পড়েছেন। ওরাকে রিয়ানের আম্মু আর তুষানের বউ অন্না সামলাচ্ছেন। মিস্টার আলতাফকে রিয়ানের আব্বু আর ওনার অন্য ছোট ভাইয়েরা সান্ত্বনা দিচ্ছে। তুষারেরও কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। ওর একমাত্র আদরের ছোট বোন ঝুমুর। নীলা কাঁদতে কাঁদতে এক দৌড়ে হসপিটালের বারান্দায় চলে এলো। ওর পিছে পিছে রিয়ানও গেল। নীলা রিয়ানকে দেখে ওকে জাপটে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো। ভাইয়া, আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো, আমি যে ঝুমুরের কষ্ট একদম সহ্য করতে পারি না। কাঁদিস না নীলা, ঝুমুরের কিছু হবে না, ও একদম ঠিক হয়ে যাবে দেখিস। ভাইয়া,
তুমি জানো না ঝুমুর তোমায় কতখানি ভালোবাসে। ওর এইরকম অবস্থা আরো একবার হয়েছিল যেদিন তুমি লন্ডনে চলে যাও। সেদিন ওর প্রচন্ড শ্বাসকষ্ট হয়। হোয়াট? কি বলছিস এসব? হ্যাঁ ভাইয়া, তোমার চলে যাওয়াটাও মেনে নিতে পারিনি সেদিন। তখন ডক্টর বলেছিল যে অতিরিক্ত মানসিক চাপ সহ্য করতে না পেরে ওর এই অবস্থা হয়েছিল। বলেছেন দ্বিতীয়বার এরকম কিছু হলে ওর লাইফ নিয়ে টানাটানি হতে পারে। ও মাই গড, আমাকে আগে কেন বলিসনি এসব? বলতে চেয়েছিলাম কিন্তু ঝুমুর বলতে দেয়নি। জানো ভাইয়া, এই 5টা বছরে এমন একটা দিন যায়নি যে ও তোমার জন্য কাঁদেনি। আমি ছাড়া আর কেউ এইসব জানতো না। তুমি জানো আজকে যে তোমার বার্থডে সেলিব্রেট করা হয়েছে, সেটার পুরো প্ল্যানিং এই ঝুমুরই করেছে একা হাতে। হোয়াট? তাহলে রিয়া? বাকিটুকু বলতে না দিয়ে, রিয়া আপু কিছুই করেনি, সব ঝুমুর করেছে। এমনকি রাত 12টার সময় সে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও মেসেজ দিয়ে বার্থডে উইশ করেছিল। তুমি যদি সব সময়কার মতো ওকে ইনসাল্ট করো এইভাবে, সে এইসবের ক্রেডিট নিজে না নিয়ে রিয়া পুরোপুরি দিয়ে দেয়। অনেকগুলো গিফটসও সে তোমার রুমে রেখে আসে। কাউকে এতটা ভালোবাসতে আমি কখনো দেখিনি। নো অ্যান্সার। আই এম জাস্ট স্পেশালিস্ট। ঝুমুর আমার জন্য এত কিছু করেছে, আর আমি কিনা ওকে কষ্ট দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছি। ছি ছি, এসব আমি কি করলাম? আমার কেন জানি মনে হচ্ছে ওর এই অবস্থার জন্য তুমি দায়ী। তুমি হয়তো ওকে আবারও ইনসাল্ট করেছো, যা ও সহ্য করতে পারেনি। যদি তাই হয়ে থাকে তাহলে তুমি শুনে রাখো ভাইয়া, ওর কিছু হলে তোমায় আমি ক্ষমা করব না, কখনো না। নীলার যাওয়ার পথে তাকিয়ে রইলাম। আমি নিজেই নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমি ঝুমুরের সাথে যা করেছি তা ক্ষমার অযোগ্য। আমি আর কোনোদিন ওকে কষ্ট পেতে দেব না। চোখ থেকে পানি মুছে তারপর রিয়ান অন্য সবার পাশে এলো। আইসিইউর পাশে বাইচারি করতে লাগলো রিয়ান। প্রায় 2 ঘন্টা পর ডক্টর বের হলেন। সবার আগে রিয়ান দৌড়ে এলো ডক্টরের কাছে। ডক্টর, ঝুমুরের এখন কি অবস্থা? ঝুমুরের বাবা তুষার এবং অন্যান্যরা দৌড়ে আসলেন। আল্লাহর রহমতে আমরা ওনাকে সুস্থ করতে পেরেছি। আর একটু দেরি করে আনলে অবশ্যই ওনার লাইফ রিস্ক বেড়ে যেত। বাট ওনার সেন্স এখনো ফিরেনি, কয়েক ঘন্টার ভিতরে ফিরবে, চিন্তার কিছু নেই। এখন ওনাকে কেবিনে শিফট করা হবে। থ্যাংক গড। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আমরা কি এখন ওকে দেখতে যেতে পারি? দেখতে পারবেন, তবে একজন করে যেতে হবে, কারণ বেশি ভিড় করলে বা শব্দ করলে পেশেন্ট এর ক্ষতি হবে। আর যে কোনো একজন আমার সাথে চলুন, কিছু ঔষধ প্রেসক্রিপশন করে দিব। আমি যাচ্ছি ডক্টর, আপনার সাথে চলুন। মিস্টার আশরাফ ডক্টরের সাথে গেলেন, আর অন্য সবাই একজন একজন করে ঝুমুরকে দেখে আসছে। সবশেষে রিয়ান ঢুকলো ঝুমুরের কেবিনে। ধবধবে সাদা বেডে ঝুমুর শুয়ে আছে। ঘুমন্ত অবস্থায় ঝুমুরকে খুবই মায়াবতী লাগছে। মনে হচ্ছে যেন কোনো হুড় পড়িসে। রিয়ান ধীর পায়ে হেঁটে ঝুমুরের কাছে গেল। সে ঝুমুরের বেডের পাশে রাখা চেয়ারটাই বসলো। ঝুমুরের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। আমি তোকে শুধু কষ্ট দেই তাই না রে? আমি খুব খারাপ, খুব বাজে আমি। নইলে কি তোকে এত কষ্ট দিই বল? আমার জন্য তুই এত কিছু সহ্য করছিস শুধুমাত্র আমাকে ভালোবাসিস বলে। আর আমি কত বোকা, তোর ভালোবাসাটাও বুঝতে পারিনি। ঝুমুরের হাতে চুমু খেয়ে ওর হাতটা বুকের সাথে লাগিয়ে ধরে রাখে রিয়ান। এখন থেকে তোকে আর কখনো কষ্ট পেতে দেব না, আই প্রমিস। ভালো তো আমিও তোকে বাসি, সেই ছোটবেলা থেকে। কিন্তু সেটাকে আমি আমার মনের মধ্যেই চাপা দিয়ে রেখেছি। এখন আর হবে না ওসব। প্রচুর ভালোবাসবো তোকে, অনেক অনেক বেশি লাভ করব। রিয়ান বাইরে বের হয়ে আসলো। সে ওর বাবার কাছে গেল। আব্বু, বলো। ডক্টর কি বললেন? ঝুমুর নাকি কোনো এক কারণে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। কোনো এক টেনশন ওর মাইন্ডে প্রভাব বিস্তার করেছে খারাপভাবে, সেটাই ডক্টর বললেন। আমি বুঝতে পারছি না ও কি এমন টেনশনে আছে যা কাউকে বলতে পারছে না। সত্যি তো, আমি তো আমার মেয়ের কোনো কিছুরই কোনো কমতি রাখিনি। তবু কিসের এত টেনশন যে ও আমাদের কাউকেই জানায়নি? চিন্তা করো না মেজো কাকু, ঝুমুরকে আমি একদম সুস্থ স্বাভাবিক করে তুলবো ইনশাল্লাহ। আব্বু, আর কি বলেছেন ডাক্তার? 1 সপ্তাহের মধ্যে আমাদের ঝুমুর সুস্থ হয়ে যাবে। এই 1 সপ্তাহ সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলেছেন ডক্টর। কিছু মেডিসিন প্রেসক্রাইব করে দিয়েছে, সেগুলো নিয়মিত খাওয়াতে হবে। আর ওকে সবসময় হাসি খুশি রাখতে হবে। সুস্থ হওয়ার পর কোথাও বেড়াতে নিয়ে যেতে বলেছেন ডক্টর, যাতে ঝুমুরের মন মেজাজ ফুরফুরে হয়ে থাকে। আর হ্যাঁ, ও নাকি ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, তা কি ঠিক নীলা?
হ্যাঁ আব্বু, কালকে যে সকালে মেজো চাচা ওকে জোর করে খাইয়ে দিয়েছিল আর সারাদিনের মধ্যে একটা দানাও মুখে তোলেনি। কি বলছো এসব নীলা? আমাকে বললে না কেন? ও যখন খায়নি কিছু সারাদিনে, এর জন্যই তো আমার মেয়েটা এত দুর্বল হয়ে পড়েছে। কাউকে বলতে দিলে তো? সুমনের যে চাপা স্বভাব, মুখ ফুটে কাউকে কিছু বলেই না, আর আমাকেও বলতে দেয় না। এই সময় তুষার বাইরে থেকে আসলো। ওর হাতে ওষুধের ব্যাগ আর কিছু খাবারের প্যাকেট। আব্বু, ডক্টর যে ওষুধগুলোর কথা বলেছেন সেগুলো এনেছি। আর এই যে খাবার প্যাকেটগুলো, তোমরা সবাই খেয়ে নাও। ভালো করছো বাবা। ঝুমুরের জ্ঞান ফেরার পর ঔষধগুলো খাওয়াতে হবে। আর হ্যাঁ আব্বু, নীলা, বড় আম্মু আর আম্মু বাদে বাকি সবাইকে বাসায় পাঠিয়ে দিয়েছি। খামোখা এখানে ভিড় বাড়িয়ে লাভ নেই। ভালো করেছিস ভাইয়া, বেশি কেউ থাকার দরকার নেই।